আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তো তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা চলতেছে, যার কারণে হচ্ছে আমরা টেস্ট পেপার সলভিং সিরিজ নিয়ে এসেছি এবং আজকে হচ্ছে আমরা এমসিকিউ পার্টটা নিয়ে আলোচনা করব। এবং এই সিরিজে আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ। আমরা যেহেতু সময় কম, খুব দ্রুত যাব। এবং আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের একদম যে প্রথম অধ্যায়টা রয়েছে, কোষ ও এর গঠন। এবং এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক এমসিকিউ আসে এবং বিশেষ করে এখান থেকে যে বহুপদী কোশ্চেনগুলো আসে এগুলো একটু কঠিন হয়। তো তোমাদের জন্য একটু বুঝতে কঠিন হয়, এজন্য হচ্ছে আমি সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ আমি সলভ করে দিব এবং কিছু সংখ্যক এমসিকিউ তোমাদের জন্য রাখবো, যাতে তোমরা হচ্ছে সেখান থেকে কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। দেখো, আমি যদি তোমাদেরকে সবগুলাই সলভ করে দিই সমস্যা নাই, আমি এখানে মোটামুটি সবগুলোই সলভ করে দিব। কিন্তু যেগুলো হচ্ছে রিপিটেড, হ্যাঁ, দেখা গেছে কোষ আবিষ্কার করেন কে, এটা হচ্ছে কয়েকবার আসছে, সেগুলো হচ্ছে তোমাদের জন্য আমি প্র্যাকটিস শিট হিসেবে রেখে দিব। এই পিডিএফটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা, তো সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু প্র্যাকটিসটাও করে নিতে পারো। দেখো, তুমি যদি শুধুমাত্র টিচারের উপর নির্ভরশীল হও, তখন কিন্তু কি হবে, পরীক্ষার হলে যখন তোমাকে কোশ্চেন দিবে তুমি কিন্তু নিজে নিজে পারবা না, কারণ তুমি কি একবার প্র্যাকটিস করে যাও নাই। তো অবশ্যই ক্লাসটা ভালোভাবে দেখবা এবং নিজেও প্র্যাকটিস করার ট্রাই করবা। তো আমরা কথা না বাড়াই, আমরা শুরু করে দিই। সর্বপ্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে কোষ আবিষ্কার করেন কে। এটা হচ্ছে তোমরা সবাই পারো, এটা হচ্ছে যে রবার্ট হুক। এটা হচ্ছে মৃত কোষ। আর যদি বলে জীবিত কোষ যদি উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আনসার হবে লিউয়েন হুক। কি হবে যদি বলে জীবিত? আচ্ছা, তারপরে হচ্ছে রবার্ট ব্রাউন কি করেছিলেন? তিনি হচ্ছেন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। আর রবার্ট ডারউইন, তোমরা তো জানো ডারউইন হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচন যে মতবাদ, এই মতবাদ তিনি দিয়েছিলেন, বিবর্তনবাদের মতবাদটা তিনি দিয়েছিলেন। এখন দেখো, আদি কোষী জীব কোনটি? এখানে কি আছে? ইস্ট, অ্যামিবা, প্লাজমোডিয়াম, মাইক্রোপ্লাজমা। যেখানে দেখবে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এগুলো হচ্ছে আমাদের আদিকোষী জীব। মনেরা রাজ্যের যে জীবগুলা, এগুলো হচ্ছে আদিকোষী জীব, তাদের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত না। আচ্ছা, তারপরে কোশ্চেনে যাই। সেটা হচ্ছে যে উদ্দীপকের এ অংশে উল্লেখিত যে পদার্থটা আছে এখানে, মানে যে অংশটা আছে সেখানে কোন পদার্থ থাকে না? আচ্ছা, এখানে দেখো বি দ্বারা আমাকে নির্দেশ করেছে কি? বি দ্বারা নির্দেশ করেছে আমাদের নিউক্লিয়াস, বি দ্বারা নিউক্লিয়াস। তাহলে এ দ্বারা হচ্ছে আমাদের নরমালি বুঝাচ্ছে সাইটোপ্লাজম, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো এ দ্বারা যেই জিনিসটা রয়েছে মানে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে কোন পদার্থটি থাকে না? রাইবোজোম থাকে, রঞ্জক পদার্থ থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে না, কারণ নিউক্লিক অ্যাসিড থাকবে আমাদের নিউক্লিয়াসে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা সঠিক আনসার হওয়ার কথা। শোষণিক এনজাইম, শোষণিক এনজাইম কিন্তু থাকে। তাহলে আনসার হচ্ছে কোন পদার্থটি থাকে না এই অংশে সাইটোপ্লাজমে? এটা হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড। এটা কি? নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তারপরে দেখো যে কোনটি আদিকোষী? আবার আগের মতো একটু একটু আগে কিন্তু আমরা একটা সলভ করলাম যে তোমার ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, ঠিক আছে। তারপর হচ্ছে ইকোলাই, ঠিক আছে। ইকোলাই কি? আমাদের আদিকোষী একটি জীব, ঠিক আছে। আচ্ছা, পরেরটাই যাই। মধ্যপর্দায় অধিক পরিমাণে কি থাকে? আমরা কি জানি? মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। কি থাকে? পেকটিক অ্যাসিড। আচ্ছা, সেলুলোজ থাকে, লিগনিন থাকে, সবই থাকে, কিন্তু সবচেয়ে বেশি থাকে কি? পেকটিক অ্যাসিড। আচ্ছা, তারপর হচ্ছে এবং পেকটিক অ্যাসিডটা দিয়ে কি প্রাথমিক যে পর্দাটা রয়েছে, যেটা হচ্ছে মধ্যপর্দা, সেই পর্দাটা কিন্তু গঠিত। আচ্ছা, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? তোমরা সবাই জানো, এটা হচ্ছে মাইসেলি, তাই না? মাইসেলি, মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মায়োফাইবিল ওইসব ফাইবার টাইবারে যাওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে দেখো যে এ চিহ্নিত অংশটি কি? আচ্ছা, এ চিহ্নিত অংশ আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমাদের একটা মধ্যপর্দা, মানে কোষ প্রাচীর বোঝাচ্ছে মধ্যপর্দা। আর এ হচ্ছে মধ্যপর্দার উপর হচ্ছে সেকেন্ডারি একটা প্রাচীর, তাই না? মানে যেটাকে আমরা বলতেছি প্রাইমারি প্রাচীর, তাই না? কারণ মধ্যপর্দাটা হচ্ছে একদম মানে এটাই শুরু, হ্যাঁ, প্রথম যে স্তর। কিন্তু দ্বিতীয় স্তর যেটা আছে সেটাকে কিন্তু আমরা সেকেন্ডারি প্রাচীর বলি না, সেটাকে আমরা কি বলি? প্রাইমারি প্রাচীর বলি, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের এ যেটা আছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রাচীর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। জীবনের ভৌত ভিত্তি কোনটি? আমরা কি জানি? জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। কারণ কি এখানে প্রায় 90% পর্যন্ত কি থাকতে পারে? পানি থাকতে পারে। যেহেতু পানি হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, এজন্য প্রোটোপ্লাজমকে আমরা এই নামে আখ্যায়িত করতে পারি। নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের নয়? সাইটোপ্লাজমে কোন জিনিসটা দেখা যায় না? দেখো, গোলজি বডি, রাইবোজোম, ক্রোমাটিন তন্তু কিন্তু সাইটোপ্লাজমে দেখা যায় না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমে আছে। আচ্ছা, তোমরা জানো কিনা সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস কিন্তু আলাদা একটা সত্তা, ঠিক আছে। এটা সবসময় খেয়াল রাখবা। কোষঝিল্লি নিচের কোষঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়? না সরি, প্রযোজ্য। ভেদ্য, না অর্ধভেদ্য, ত্রিস্তরী। কোষঝিল্লি সাধারণত দ্বিস্তরী হয়। তারপর হচ্ছে প্লাজমোডেজমা যুক্ত। তারপর হচ্ছে স্থিতিস্থাপক। হ্যাঁ, স্থিতিস্থাপক। কোষঝিল্লিটা কিরকম? স্থিতিস্থাপক, তাই না? স্থিতিস্থাপক। অর্ধতরল, সরি অর্ধতরল না, স্থিতিস্থাপক। অর্ধতরল তো তোমার প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম। প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল যে বলতেছি, ফ্লুইড এবং মোজাইক, এখানে ফ্লুইড অংশটা কোনটা? ফ্লুইড যে অংশটা সেটা হচ্ছে আমাদের লিপিড, আর মোজাইককে সৃষ্টি করে প্রোটিন। লিপিডের উপর প্রোটিনগুলো বিক্ষিপ্ত আকারে
ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে মোজাইকটা গঠন করে প্রোটিন, এটা হচ্ছে মোজাইক অংশ গঠন করে, বা এটাকে দেখতে মোজাইকের মতো লাগে। আর ফ্লুইডটা কার কারণে দেখা যায়? এটা হচ্ছে লিপিডের কারণে দেখা যায়। গ্লাইকোক্যালিক্স দিয়ে, গ্লাইকোক্যালিক্স কি দ্বারা গঠিত হয়, তাই না? তাহলে হচ্ছে আমরা কি জানি? গ্লাইকোক্যালিক্স গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত হয়। গ্লাইকোলিপিড আর হচ্ছে এই যে গ্লাইকোপ্রোটিন একদম প্রথমেই আছে, তাই না? তাহলে আনসার হচ্ছে ক, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনের সাহায্যে এটা গঠিত হয়। তারপর বলছে যে প্লাজমা মেমব্রেনের খাঁজ সৃষ্টির জন্য দায়ী কি? দায়ী কে? এটা আনসার হবে কি? অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন, মায়োসিন, তার মানে এটাই সঠিক আনসার, অ্যাক্টিন এবং মায়োসিন। কতই সব আনসার চলে আসতেছে। দেখো, কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? আবার সবসময় কিন্তু ক দাগায়ও না। সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু, আমরা কি জানি? নির্জীব বস্তু আমরা মনে রাখছিলাম, যারা হচ্ছে আমাদের সাথে ক্লাস করছিলাম, সেটা হচ্ছে নেফ। ঠিক আছে, নেফ। তাহলে হচ্ছে নির্জীব বস্তুর মধ্যে আছে নেকটার, এনজাইম, তারপর হচ্ছে পিগমেন্ট এন্ড কি হরমোন। এখানে কি আছে দেখো? রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড, এগুলো হচ্ছে কি সজীব বস্তু। এখানে এনজাইম, দেখছো এই এনজাইমটা হচ্ছে আমাদের নির্জীব বস্তু। ঠিক আছে, আচ্ছা, যারা হচ্ছে ক্লাস করছো তারা কিন্তু জানো, সমস্যা নেই। এখন যারা করো নাই বা আমার সাথে রিভাইজ দিচ্ছ, রিভাইজ দাও, সমস্যা নাই। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? পিএইচ রক্ষা করে, আমরা কি জানি? কোষের যে কোষ গহ্বরটা আছে ওখানে কিছু তরল আছে, ওই তরলগুলো কি করে? পিএইচ রক্ষা করে। তাহলে হচ্ছে এখানে আনসার হবে কোষ গহ্বর, সাইটোপ্লাজম না কিন্তু। রাইবোজোম নামটি কে প্রস্তাব করেন? আচ্ছা, রাইবোজোম নামটা কে প্রস্তাব করেন? আলবার্ট ক্লড। ক্লড নাম যে নামটা প্রস্তাব করেন সেটা হচ্ছে মাইক্রোজোম। ঠিক আছে, আর রাইবোজোম নামটা দেন হচ্ছে জর্জ প্যালেট। কে দেন? জর্জ প্যালেট। আর রবার্টিস ক্রিশ্চিয়ান ডি ডুভে, উনি হচ্ছে লাইসোজোম মনে হয় দেন। ঠিক আছে, লাইসোজোম হচ্ছে দেন ক্রিশ্চিয়ান ডি ডুভে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে 80S রাইবোজোমের উপ এককগুলো কোনটি? 80S যদি বলে 70S মানে হচ্ছে আমাদের এখানে বেজোড়গুলো যাবে 50 প্লাস হচ্ছে 30। আর যদি বলে 80S সেক্ষেত্রে হবে আমাদের 40 প্লাস হচ্ছে কি 60। এরকম রিলেটেড যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য। দেখছো এখানে হচ্ছে এগুলো কিন্তু স্টার মার্ক না, এগুলো হচ্ছে তোমরা সলভ করবা। তাহলে হচ্ছে 40S এন্ড 60S, দেখছো সবগুলো হচ্ছে কতে চলে আসছে, সেইগুলো হচ্ছে কয়ের আনসার আসতেছে। আচ্ছা, আর আদিকোষী রাইবোজোম, আদিকোষী মানে কি? তোমার 70S রাইবোজোম, সেক্ষেত্রে কি হবে? 50 প্লাস 30, এই যে 50 প্লাস 30, এটা কিন্তু ঘ। আচ্ছা, এগুলো তোমরা করবা। আচ্ছা, এখানে দেখো যে উপরের চিত্রে এ এর মান কত? এ মানে হচ্ছে উপরে যেটা থাকে এটা হচ্ছে কি ছোট একক। উপরে কি থাকে? ছোট এককটা থাকে। রাইবোজোমের যে দুইটা মেইন একক থাকে এটার উপরে থাকে ছোট একক। ছোট একক এখানে যদি 50S থাকে, বলে দিছে 50S, বোঝা যাচ্ছে না যদিও, এটা হচ্ছে 50S হওয়ার কথা, তাহলে এটা হবে আমাদের 30S, তাহলে হচ্ছে 30S ক। আচ্ছা, তারপরে দেখো যে এটা তোমরা পারবা, সব ধরনের কোষে কোনটি পাওয়া যায়? রাইবোজোম। আমরা কি জানি? সব ধরনের কোষে রাইবোজোম পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এগুলো কিন্তু সব ধরনের কোষে পাওয়া যায় না। কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? প্রোটিন তৈরি করে কে? ইজি, রাইবোজোম, তাই না? রাইবোজোম। তোমরা হচ্ছে এক কাজ করতে পারো, আমি যখন কোশ্চেনগুলো বলতেছি সাথে সাথে তোমরা কিন্তু কমেন্ট করে ফেলতে পারো, তাহলে হচ্ছে তোমাদের প্র্যাকটিসটা আমার সাথে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়? আমরা কি জানি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনগুলা? মা এরা পাগল, এটা দিয়ে আমরা মনে রাখছিলাম, মা এরা পাগল, মা এরা পাগল। এখানে কি আছে? মাইটোকন্ড্রিয়া। আমি যেহেতু একাডেমিক ক্লাস না, তাড়াতাড়ি যাব, শুধু জাস্ট মনে রাখো, মাতে মাইটোকন্ড্রিয়া, এরাতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পতে হচ্ছে প্লাস্টিড এন্ড পারক্সিজম, গতে হচ্ছে গলজি বডি, লতে হচ্ছে লাইসোজোম। মা এরা পাগল, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আচ্ছা আমরা আগের স্লাইডে যাব। বলছে ঝিল্লিবদ্ধ না। দেখো এখানে মা এরা পাগলের বাইরে কে আছে? এই যে রাইবোজোম কিন্তু ঝিল্লিবদ্ধ না, এবং এটা যেহেতু আদি একটা অঙ্গাণু, এটা আদি কোষে থাকে, এটা সাধারণত ঝিল্লিবদ্ধ হবে না, এটাই একটু মেনে নেওয়া যায়। ঠিক আছে, বা ভাবা যায়। রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটি? রাইবোজোমে কি থাকে? ডিএনএ, লিপিড, শর্করা, আরএনএ, তাই না? রাইবোজোমে থাকে আরএনএ এবং প্রোটিন। কিরকম থাকে? 1:1 থাকে। রাইবোজোমে হচ্ছে আরএনএ, আর হচ্ছে কি থাকে রাইবোজোমে? আরএনএ আর প্রোটিন থাকে। কি থাকে? আরএনএ আর হচ্ছে প্রোটিন থাকে, এটা মনে রাখবা। ঠিক আছে, রাইবোজোম রিলেটেড কোশ্চেন সবচেয়ে বেশি আসে, দেখছো প্রচুর কোশ্চেন আসতেছে রাইবোজোম রিলেটেড। আচ্ছা, প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন আমরা কি করি? যেই নন কোডিং যে অঞ্চলগুলো আছে সেগুলোকে আমরা কেটে স্প্লাইসিং করে বাদ দিয়ে দিই। তাহলে হচ্ছে এক্সন অংশে হচ্ছে আমরা ট্রান্সলেশন করে এগুলো হচ্ছে বাদ দিয়ে দিই। তাহলে হচ্ছে এখানে আনসার হবে কি? এক্সন, তাই না? এক্সন।
আচ্ছা, ইন্ট্রন তো আমি রেখে দিব। স্প্লাইসিং হচ্ছে প্রক্রিয়াটার নাম, মিউটন এখানে আসবে না। মিউটন হচ্ছে কি আমাদের মিউটেশনের একক, জিন মিউটেশনের একক। এটা হচ্ছে আমরা সামনে আরো এই রিলেটেড এমসিকিউ পাবো, সমস্যা নাই। উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটি? আচ্ছা, এটা তো সবাই মনে হয় পারো, দেখো তো নিজে নিজে ট্রাই করতে, একটা কমেন্ট করে দাও। 3, 2, 1। তাহলে আনসার কি হবে? গোলজি বস্তু, তাই না? গোলজি বস্তু হচ্ছে আমাদের উদ্ভিদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর যদি বলতো কি প্রোটিন ফ্যাক্টরি, সেক্ষেত্রে আনসার হতো আমাদের রাইবোজোম। রাইবোজোম। আচ্ছা, পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলে? এটা যদিও দ্বিতীয় পত্রের একটা কোশ্চেন, এটাকে ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টারে তুমি রাখতে পারো, সেকেন্ড চ্যাপ্টারে যদি একটা কোশ্চেন, সেটা হচ্ছে পুষ্টির অভাব যদি কোনো কারণে, নেগেটিভ কোনো কারণে কোনো একটা কোষ মারা যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি নেক্রোসিস। আর যদি নর্মালি একটা কোষ তার বয়স হয়ে গেছে বা সার্ভিস লাইফ শেষ, সেক্ষেত্রে আমরা কি করব, যেই আনসারটা দিব সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। যেহেতু পুষ্টির অভাব বা কোনো বিশেষ কারণে মারা গেছে, সেক্ষেত্রে আমরা আনসার করবো কি নেক্রোসিস। কি আনসার করবো? নেক্রোসিস। তারপরে দেখো কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করতে কোন অঙ্গাণুগুলো সাহায্য করে? আচ্ছা, এখানে কি আছে? গোলজি বডি। আমরা কি জানি? গোলজি বডি হচ্ছে আমাদের এখানে সাহায্য করে। এছাড়া কে সাহায্য করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি আসে? ফ্র্যাগমো প্লাস্ট আছে, তাই না? আর গোলজি বডি থেকে আমাদের পেকটিক অ্যাসিড গুলো আসে। আচ্ছা, লাইসোজোম প্রথম কে আবিষ্কার করেন? লাইসোজোম অলরেডি আমরা পড়ে ফেলছি, ডি ডুভে, তাই না? একটু আগে আমরা পড়ছি। ক্যামিলো গোলজি বডি, হ্যাঁ, রবার্ট ব্রাউন, এগুলো আমরা পড়ে ফেলছি। নিম্নের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? অটোলাইসিস, নিজেকে নিজে মেরে ফেলে, অটোলাইসিস, অটোফেগি, এই সকল শব্দ কার সাথে যায়? লাইসোজোমের সাথে যায়, তাই না? তার মধ্যে কি আছে? হাইড্রোলাইটিক এনজাইম আছে। আচ্ছা, সেম, এটা তোমরা প্র্যাকটিস করবা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি? এই সবাই কমেন্ট করো তো একবার। 3, 2, 1। কোন দানাদার বস্তুটি থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে? রাইবোজোম, তাই না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, স্মুথ আর হচ্ছে রাফ। তো স্মুথের উপর যখন হচ্ছে রাইবোজোম গুলো থাকে, তখন হচ্ছে এটার নাম হয়ে যায় রাফ, ঠিক আছে? নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অপর নাম নয়? দেখো, এটা পারো কিনা তোমরা, দেখো, অপর নাম নয়। মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেকগুলো নাম, তার মানে এখান থেকে একটা নাম মাইটোকন্ড্রিয়ার নাম না। সার্কোজোম, ফিলা, বায়োপ্লাস্ট, মাইটোব্রাস্ট। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন, মাইটোকন্ড্রিয়া এই যে নামটা, এই নামটা কে দেন? এটা হচ্ছে নাম কে দেন? এটা হচ্ছে তোমরা একটু কমেন্ট করো তো, নাম কে দেন? নাম কে দেন? ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে এখানে আনসার হবে কি? সার্কোজোম নাম ঠিক আছে, ফিলা নাম ঠিক আছে, বায়োপ্লাস্ট, বায়োব্লাস্ট না, কিন্তু অনেক হচ্ছে বায়োব্লাস্ট লেখে, বায়োপ্লাস্ট, PLAST, প্লাস্ট, বায়োপ্লাস্ট। ঠিক আছে, বইটা একটু ফলো করবা, সবাই একটু বই ফলো করবা। আর তাহলে আনসার হবে মাইটোব্রাস্ট। মাইটোব্রাস্ট বা মাইটোব্লাস্ট যেটাই দেখ, এটা কি আমাদের মাইটোকন্ড্রিয়ার নাম না। আচ্ছা, শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? শক্তি উৎপাদনের সাথে জড়িত, তাহলে হচ্ছে একটা হচ্ছে শক্তি উৎপাদন আর একটা হচ্ছে শক্তি রূপান্তর। আমরা কি জানি কোষের পাওয়ার হাউস কোনটা? শক্তি উৎপাদনের জন্য পাওয়ার হাউস কোনটা? এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। আর যদি বলতো শক্তি রূপান্তর, সূর্য শক্তিকে বিভিন্ন খাদ্য শক্তিতে রূপান্তর করতেছে, এগুলা কি করতেছে? ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, যদি বলে শক্তি রূপান্তর তাহলে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর যদি বলে উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এনার্জি কারেন্সি, এগুলো তোমরা নিজেরা হচ্ছে এমসিকিউ সলভ করবা, নিজেরা ট্রাই করবা। নিচের কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? কোন জায়গায় ডিএনএ থাকে? ঠিক আছে, আচ্ছা দেখো, গোলজি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এখানে কি থাকবে? রাইবোজোম, সরি, মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়াতে কি থাকে? ডিএনএ থাকে। এছাড়া মাইটোকন্ড্রিয়া থেকে আরেক জায়গায় ডিএনএ থাকে, সেটা হচ্ছে আমাদের প্লাস্টিড, তাই না? বা ক্লোরোপ্লাস্ট বলতে পারো। ক্লোরোপ্লাস্টে হচ্ছে আমাদের ডিএনএ থাকে, নিজস্ব ডিএনএ থাকে। ক্লোরোপ্লাস্ট এদের কি থাকে? নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব রাইবোজোম থাকে, তাই না? এরা নিজেরাই এক একটা কমপ্লিট প্যাকেজ। ঠিক আছে, বৃত্তাকার ডিএনএ কোথায় দেখা যায়? নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? এটা হচ্ছে আমার ঠিক সেম ভাবে মাইটোকন্ড্রিয়া আর কি ক্লোরোপ্লাস্ট, একই জিনিস। এগুলো হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবা। আচ্ছা, এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কোনটাকে? ঠিক সেম ভাবে মাইটোকন্ড্রিয়া আর কে ক্লোরোপ্লাস্ট, তাই না? তারা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট পড়ছো, তারা কিন্তু জানো মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলি? যে এন্ডোসিম্বায়ন্ট। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয় কোথায়? মনে পড়ে? এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। আচ্ছা, এবার বলছে এ এবং বি চিত্র। এতে কি বুঝাইছে? এতে বুঝাইছে আমাদের মাইটোকন্ড্রিয়া, আর বিতে বুঝাইছে হচ্ছে আমাদের ক্লোরোফিল। আচ্ছা, এখন দেখো বৈসাদৃশ্য, এদের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? দ্বিস্তরী, ঠিক আছে, ম্যাট্রিক্স আছে, ক্রিস্টি হচ্ছে কোথায় থাকে? আমরা কি জানি যে মাইটোকন্ড্রিয়ার যে মাঝখানের যে ভেতরের যে ভেতরের স্তরের যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলাকে আমরা কি বলি? ভেতরের স্তরের ভাঁজগুলাকে আমরা কি বলি? আমরা ক্রিস্টি বলি, তাই না? ভেতরের স্তরের যে ভাঁজগুলা
দুই স্তরের যে ভেতরের স্তরের যে ভাঁজগুলো হয় সেগুলোকে আমরা কি বলি ক্রিস্টি। আর এটিপি সিনথেসিস দুই জায়গাতেই থাকে, তার মানে বৈসাদৃশ্য কোনটা মিল নাই, এটা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি শুধুমাত্র কোথায় থাকবে? মাইটোকন্ড্রিয়াতে থাকবে। কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? ইজি, গ্রানাম থাকে আমাদের ক্লোরোপ্লাস্টে, তাই না? প্লাস্টিডে আমরা দেখতে পারবো। আচ্ছা, নিচের কোনটিতে থাইলাকয়েড থাকে? ইজি, ক্লোরোপ্লাস্ট। অনেকগুলা থাইলাকয়েডের স্তূপকে আমরা কি বলি? গ্রানাম বলি, এবং অনেকগুলা গ্রানামকে একসাথে আমরা কি বলি? গ্রানা বলি, ঠিক আছে? কোনটি শক্তি রূপান্তর অঙ্গাণু? এটা আমি করবো না, তোমরা হচ্ছে আনসার করবা। শক্তি রূপান্তর অঙ্গাণু কোনটা আমরা অলরেডি করে ফেলছি। নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ? দেখো আমি কিন্তু এই ক্লাসটা খুব দ্রুত নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা পড়ছো, জাস্ট হচ্ছে রিভাইজের জন্য আমরা এই ক্লাসটা নিচ্ছি, কারণ এখন এক একটা ক্লাস কিন্তু অনেক বড় হয়ে যাবে। জাস্ট হচ্ছে তোমরা রিভাইজ দিবা, এই জন্য হচ্ছে এই ক্লাসটা। এটা কিন্তু বেসিক কোনো ক্লাস না, ঠিক আছে? তোমাকে জাস্ট ধরাই দেওয়া। নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ? খাদ্য সঞ্চয়, খাদ্য প্রস্তুত। হ্যাঁ, খাদ্য প্রস্তুত করা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। বীজ বিস্তার, তারপর হচ্ছে গ্লুকোজকে শ্বেতসারে পরিণত করা, এগুলো হচ্ছে এর কাজ না। ক্ল্যামাইডোমোনাস এর ক্লোরোপ্লাস্টের কোন ধরন দেখা যায়? ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস। তো ক্ল্যামাইডোমোনাস এটা দেখতে কিরকম? সি, দেখতে কিরকম? পেয়ালার মতো না? তাহলে হচ্ছে ক্ল্যামাইডোমোনাসে আমরা দেখবো পেয়ালাকৃতি। তো জালিকাকার, জালিকাকার আমরা দেখবো যে তোমার ওডিগোনিয়াম মনে হয়, ইডোগোনিয়াম। আর সর্পিলাকার আমরা দেখবো স্পাইরোগাইরা। আর তারকাকার আমরা দেখবো জিগনেমাতে, ঠিক আছে? জিগনেমা, তারা যেমন জিকমিক করে, তো তারকাকার আমরা দেখবো জিগনেমাতে, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা একটু দেখে নিবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আবার দেখো যে আংটি আকৃতির, এখন দেখো আংটি আমরা কাকে দিই? তোমার কোনো প্রিয় তোমাকে দাও, তোমার গার্লফ্রেন্ডকে দিচ্ছ বা বিভিন্ন মানুষকে দিচ্ছ, বউকে দিচ্ছ। তো আংটি যেহেতু আমরা ইউকে দিই, সেকেন্ড পার্সনকে দিই, তো আমরা এইভাবে মনে রাখবো যে আংটি হচ্ছে ইউলোথ্রিক্স, ঠিক আছে? স্পাইরোগার আমরা তো দেখলাম যে সর্পিলাকার। তারপর দেখো ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? আমরা কি জানি? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে হচ্ছে ক্লোরোফিল অণুগুলা থাকে, ঠিক আছে? থাইলাকয়েডে থাকে। আচ্ছা, নিচের কোনটিতে কোয়ান্টাসোম পাওয়া যায়? মানে কোয়ান্টাসোম এমন একটা জায়গা যেখানে হচ্ছে শক্তিগুলাকে, মানে সূর্য শক্তিগুলাকে কি করে? আবদ্ধ করে রাখে, ঠিক আছে? বা ক্যাচ করে। সেটা কোথায় করে? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে কোয়ান্টাসোম গুলা পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা করবা, থাইলাকয়েড কোথায় থাকে। তারপরে শক্তি রূপান্তরের সাথে জড়িত রূপান্তর, ইজি। সেন্ট্রিওল কে আবিষ্কার করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা দেখো, সেন্ট্রিওল আবিষ্কার করেন ভ্যান বেন্ডেন, কিন্তু সেন্ট্রিওলের নামটা দেন বোভেরি। আমি যতটুকু আমার মনে পড়ে এটা হচ্ছে নাম দেন বোভেরি, কিন্তু আবিষ্কার করেন ভ্যান বেন্ডেন, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা পড়বা। আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটি কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে? একদম ইজি, এটা কি? সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকে কি হয়? মাকুতন্তু তৈরি হয়, এবং মাকুতন্তু ধরে কিন্তু কি করে? এই ক্রোমোজোম গুলো হচ্ছে বিভিন্নভাবে বিশ্লেষিত হয়, বিভিন্ন লাইনে সজ্জিত হয়। আচ্ছা, কোষ গহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা যে স্তর, তাহলে হচ্ছে কোষ গহ্বর, কোষের মাঝখানে যে কিছু গহ্বর থাকে, এই গহ্বরের যে বাইরের যে স্তর, সেখানে আমরা কি পাই? টোনোপ্লাজম দেখতে পাই, ঠিক আছে? হালকা যে স্তরটা থাকে সেটাকে আমরা কি বলি? টোনোপ্লাজম বলি। আচ্ছা, কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? বলো, কোষের মস্তিষ্ক, কোষের যে মস্তিষ্ক, এটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি, তাই না? নিউক্লিয়াস বলি, একদম ইজি, 99 কোশ্চেন। তারপর হচ্ছে নিউক্লিয়াসের উপাদান কোনটি? ক্রোমোজোম, রাইবোজোম? ভাই একদম ইজি, ক্রোমোজোম। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এবার একটা কোশ্চেন আসছে, এবার দেখো এ এর প্রধান রাসায়নিক উপাদান কোনটি? এখন দেখো এ দ্বারা তোমার কি বুঝাইতেছে, দেখো একটু ভালোভাবে খেয়াল করো। এ এর রাসায়নিক উপাদান, এ দ্বারা এখানে দেখো, এইখানে কি আছে? নিউক্লিয়ার পোর আছে না? এইখানে দেখো, এই যে নিউক্লিয়ার পোর, ঠিক আছে? এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে কি আছে? ছোট ফুটা আছে বা পোর আছে। আচ্ছা, তো নিউক্লিয়ার পোর গুলাকে কে নিয়ন্ত্রণ করে? আমরা পড়ছি না যে 8টা প্রোটিন নিয়ন্ত্রণ করে, তার মানে এখানে রাসায়নিক উপাদান কে থাকবে? নিউক্লিয়ার পোরের জন্য প্রোটিন থাকবে, ঠিক আছে? এটা আনসার হবে প্রোটিন। কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? তার মানে হচ্ছে ক্যারিওলিম্ফ বা ক্যারিওকাইনেসিস, এগুলো দিয়ে আমরা নিউক্লিয়াসকে বুঝাই। যেহেতু লিম্ফ বলছে, তার মানে এখানে বোঝাবে নিউক্লিওপ্লাজম, মানে নিউক্লিয়াসের যে প্লাজমাটা আছে এটা হচ্ছে ক্যারিওলিম্ফ নামে পরিচিত। নিউক্লিয়াসের উপাদান কোনটি? পড়বা। সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন কে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রোমোজোম আবিষ্কার করেন কে? দেখো কে আবিষ্কার করতেছেন, কে নাম দিতেছেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রথম কে আবিষ্কার করতেছেন, কে নাম দিতেছেন, এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাইতে হবে। সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন হচ্ছে স্ট্রাসবার্গার, তাই না? আমরা কি জানি? স্ট্রাসবার্গার হচ্ছে সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। আচ্ছা, স্ট্রাসবার্গার সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। আচ্ছা, ধানের ক্রোমোজোম সংখ্যা কয়টি? ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমার 24টি। ধানের ক্রোমোজোম হচ্ছে 24টি। আর যদি বলে পাটের ক্ষেত্রে মনে হয় 42টি, ঠিক আছে? আচ্ছা, তো এটা খুব একটা আসে না, একবারই আসছে। তারপরে দেখো নিচের
চিত্রের কি বলছে যে জেড চিহ্নিত অংশটির নাম কি? দেখো এই জেড কি কোনটাকে বোঝাচ্ছে? এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এটা হচ্ছে মুখ্য কুঞ্চন, এটা কি আমাদের গৌণকুঞ্চন, তাই না? এটা হচ্ছে আমাদের গৌণকুঞ্চন, এই জায়গাটা হচ্ছে আমাদের গৌণকুঞ্চন। তাহলে জেড চিহ্নিত অংশটা হচ্ছে ক্রোমোজোমের গৌণকুঞ্চন, ঠিক আছে? এটা হচ্ছে গৌণকুঞ্চন। আচ্ছা, এবার বলো এটা দেখো যে উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কোন ধরনের ক্রোমোজোম? আচ্ছা, এখানে যদি আমি খেয়াল করি যে এই যে তোমার লেংথটা ধরে তোমরা হচ্ছে ক্রোমোজোমের টাইপ নির্ণয় করবা। যদি দেখো যে একদম মাঝখানে, ঠিক আছে, একদম মাঝখান বরাবর যদি থাকে সেটাকে আমরা কি বলি? মাঝ বরাবর থাকলে মেটাসেন্ট্রিক। যদি একটু নিচের দিকে থাকে সেক্ষেত্রে আমরা বলি এটা হয় নাই। যদি একটু নিচের দিকে থাকে, একটু নিচের দিকে, সেটাকে আমরা কি বলি? সাবমেটাসেন্ট্রিক। আর নিচে থাকলে কি? অ্যাক্টোসেন্ট্রিক। একদম লাগানো নিচের দিকে থাকলে কি থাকে? যদি থাকে সেন্ট্রোমিয়ার, সেক্ষেত্রে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক, টেরোসেন্ট্রিক, তাই না? তাহলে এটা যেহেতু একদম মাঝখান বরাবর নাই, দেখো এই সাইডটা একটু বড়, এই সাইডটা একটু ছোট আমার কাছে মনে হচ্ছে, যদিও সমান। এই দুইটা আসলে সমান, মেইনলি হচ্ছে দুইটার লেংথ সমান। তার মানে এটা আনসার হবে কি? এটার আনসার হবে মেটাসেন্ট্রিক। এটার আনসার হবে তোমার মেটাসেন্ট্রিক, যেহেতু সমান সমান দূরত্বে তোমার কি আছে, তোমরা ছবিটাকে একটু ভালোভাবে অবজার্ভ করবা, ঠিক আছে? তো দেখবা যে লেংথ মানে কোন লেংথে হচ্ছে সেন্ট্রোমিয়ারটাকে দিছে। তো যে লেংথে সেন্ট্রোমিয়ার দিছে এই লেংথের উপর ডিপেন্ড করে হচ্ছে তুমি নাম দিবা। বা একদম মাঝখানে থাকলে মেটা, তারপরে সাবমেটা, অ্যাক্রো, টেলো, ঠিক আছে? আচ্ছা, এগুলো 9-10 পর তোমরা পড়ছো। সাবমেটাসেন্ট্রিক এটা তোমরা করবা, এগুলো তোমরা করবা ইজি। এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? আর যদি একদম সময় না থাকে সেক্ষেত্রে সমস্যা নাই, ঠিক আছে? এগুলো পড়লে মোটামুটি তোমাদের হয়ে যাবে। আমি কিন্তু পুরা টেস্ট পেপারই মনে করো যে তুলে আনছি, ঠিক আছে? সবগুলো হচ্ছে টাইপ করে করে আনা হয়েছে। দেখো, কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? তাহলে বংশগতির উপাদান বহন করে কোনটা? ক্রোমোজোম না? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর মাঝখানে স্পেসিফিক জায়গাগুলোতে জিন থাকে, তাই না? এই জিনগুলো হচ্ছে কি বংশগতির বৈশিষ্ট্য বহন করে। আরএনএ তে থায়ামিনের পরিবর্তে কি থাকে? আমরা কি জানি যে নরমালি ডিএনএ থাকে AGCT। এই আরএনএ তে কি থাকে? এই যে তোমার টি এর বদলে কি থাকে? ইউ থাকে। মানে থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। থায়ামিনের বদলে কি থাকে? ইউরাসিল থাকে। এখানে একটা জিনিস তোমাদেরকে পড়াই দিই, সেটা হচ্ছে যে পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন হচ্ছে আমাদের দুই চক্র, এটা সামনে আসবে এই জন্য একবারে পড়াই দিচ্ছি। পিউরিন হচ্ছে দুই চক্র বিশিষ্ট। পাইরিমিডিন এক চক্র। পাইরিমিডিন এক চক্র বিশিষ্ট। আচ্ছা, এটা গেল। এবার তুমি বলো যে পিউরিনে কি কি আছে, পাইরিমিডিনে কি আছে? একবার কমেন্ট করো তো যে পিউরিনে কি কি থাকে আর পাইরিমিডিনে কি কি থাকে। একবার ট্রাই করো। জাস্ট ABCD যে সংকেতগুলো আছে এগুলো দিয়ে লেখো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। পিউরিনে থাকে আমাদের AG, আর পাইরিমিডিনে থাকে CTU। শুধুমাত্র ডিএনএ থাকবে T আর আরএনএ থাকবে ইউ। এই দুইটা হচ্ছে এক্সচেঞ্জ করে, আর বাকি সবগুলো কি সেম থাকে। আবার পিউরিনের সাথে পাইরিমিডিন যুক্ত হয়। আবার এই যেখানে হচ্ছে এ এর সাথে যুক্ত হবে কি? এ এর সাথে ডাবল বন্ডে যুক্ত হবে টি, আর সি এর সাথে ট্রিপল বন্ডে যুক্ত হবে জি। এটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে। আর আরএনএ এর ক্ষেত্রে সবগুলো কি সিঙ্গেল বন্ড। তাহলে হচ্ছে এখানে একটা খেয়াল করো যে এর বদলে ডিএনএ তে টি যুক্ত হয় এর সাথে। তাহলে হচ্ছে যেহেতু আরএনএ তে টি নাই, তার মানে আরএনএ তে কি যুক্ত হবে? আরএনএ এর ক্ষেত্রে এর সাথে যুক্ত হবে ইউ, আর সি এর সাথে যুক্ত হবে জি। এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড, আরএনএ এর ক্ষেত্রে সিঙ্গেল বন্ড। এগুলো হচ্ছে আরএনএ, আর এগুলো হচ্ছে আমাদের ডিএনএ। এগুলো একদম বেসিক পড়া, তাও একবার দেখাই দিলাম, ঠিক আছে? এগুলো সামনে আসবে, একবার আমরা সলভ করে ফেললাম। এবার দেখো নিচের কোনটি পাইরিমিডিন বেস পড়ে ফেলছি, তোমরা আনসার করবা। তারপর হচ্ছে নিউক্লিওসাইডের, অবশ্যই কিন্তু ট্রাই করবা, ভুল করবা আমি জানি, তোমরা এটা সবাই একটু আনসার করে ট্রাই করো। এটা কিন্তু তোমরা ভুল করো, অনেকে ভুল করে, দেখে দেখে ভুল করে, একদম দেখে দেখে ভুল করে। পাইরিমিডিন বেস কোনটি? দেখো, তারপর হচ্ছে দেখো নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে? আমরা কি জানি এই যে তোমার একটা পেন্টোজ সুগার থাকে, ঠিক আছে? পেন্টোজ সুগার যেটা থাকে 1 2 3 4, এখানে একটা ও থাকে। তাহলে হচ্ছে 1 নম্বর কার্বনের সাথে আমাদের কি থাকে? নাইট্রোজেন কোন একটা বেস যুক্ত থাকে, ঠিক আছে? ধরো আমি এ দিলাম। আচ্ছা, আর 5 নং যে কার্বনটা আছে এটার সাথে কি যুক্ত থাকে? আমাদের 5 নং কার্বনের সাথে যুক্ত থাকে ফসফরাস, ঠিক আছে? আচ্ছা, বা 3 নং এর সাথে যুক্ত থাকতে পারে। তাহলে হচ্ছে 1 নং কার্বনের সাথে আমার কি থাকবে? নাইট্রোজেন বেসটা যুক্ত থাকবে। তাহলে আনসার হবে এ, ক নাম্বার আনসার। আচ্ছা, ডিএনএ এর মনোমারকে কি বলি? দেখো, ডিএনএ এর মনোমারকে আমরা বলি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। এখন দেখো ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কি? এক ধরনের অ্যাসিড। এই অ্যাসিডটা কি দিয়ে তৈরি? অনেকগুলো মনোমার দিয়ে তৈরি। কিসের মনোমার?
নিউক্লিওটাইডের মনোমার। কিসের মনোমার? নিউক্লিওটাইডের মনোমার। এখানে তিনটা জিনিস আছে। কি কি জিনিস আছে এই নিউক্লিওটাইডে? এক নম্বর হচ্ছে নাইট্রোজেন বেস, তারপর হচ্ছে আমাদের সুগার, আর একটা হচ্ছে ফসফেট, তাই না? ফসফরিক অ্যাসিড থাকে। এই তিনটা জিনিস মিলে তার মানে হচ্ছে তোমার কি হচ্ছে নাইট্রোজেন বেস, সুগার, এই দুইটা মিলে হচ্ছে নিউক্লিওসাইড। আর এই পুরো তিনটা ফসফরাস সহ যখন যুক্ত হয় তখন এটাকে আমরা কি বলি? নিউক্লিওটাইড। ঠিক আছে, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলে কি হয়? নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এখন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কখন আর রাইবো নিউক্লিক অ্যাসিড কখন? যদি তোমার এই যে সুগারটা যদি ডিঅক্সিরাইবোজ সুগার হয়, যদি ওখানে অক্সিজেনের 2 নং কার্বনে অক্সিজেন কম থাকে, একটা কম থাকে, সেক্ষেত্রে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হয়, তখন নাম হয়ে যায় ডিএনএ। আর যখন এখানে সুগার কি থাকে, তোমার রাইবোজ সুগার থাকে, তখন হয়ে যায় আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর নাইট্রোজেন বেজে তো একটু পার্থক্য থাকে, এই যে থাইমিনের বদলে ইউরেসিল থাকে। ঠিক আছে, একদম বেসিক কথাবার্তা, আমি হচ্ছে একটু টান দিয়ে জাস্ট তোমাদেরকে মনে করাই দিলাম। তাহলে হচ্ছে ডিএনএর মনোমার কি? ডিএনএর বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের মনোমার কি? নিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। যদি বলতো আরএনএ তাহলে হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড না কিন্তু, কারণ এইটাই তো নিউক্লিক অ্যাসিড, যে ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এইটার মনোমার চাইছে, এটার মনোমার হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, যদি বলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মনোমার হবে এইটা। আচ্ছা, আর পলিরাইবোজোম কি? যখন অনেকগুলা রাইবোজোম মুক্তার দানার মতো ছড়ায় থাকে বা অনেকগুলা রাইবোজোম একসাথে থাকে, তখন হচ্ছে আমি এটাকে বলি পলিরাইবোজোম। মুক্তার দানার মতো যদি ফাঁকা ফাঁকা থাকে সেক্ষেত্রে মুক্ত রাইবোজোম বলি, আর যদি একসাথে লাগানো থাকে সেক্ষেত্রে পলিরাইবোজোম বলি। আচ্ছা, নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? অলরেডি পড়ে ফেলছি, রাইবোজ সুগার, তাই না? রাইবোজ সুগার থাকে। আচ্ছা, নিচের কোনটি, এটা তোমরা করবা 76 নাম্বার। দেখো যে এম এর স্থলে কোনটি যুক্ত থাকলে এটিপি তৈরি হয়? এখন এম এ কি আছে দেখো, এখানে হচ্ছে অ্যাডিনিন আছে। অ্যাডিনিন কি? একটা নাইট্রোজেনাস বেস, N2 বেস। ঠিক আছে, N2 বেস বা ক্ষারক। তারপরে এই যে চিত্রটা, এটা তো তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগার। ঠিক আছে, তো এখন দেখো এই যে এম এ তাহলে কি থাকতে পারে? ফসফরিক অ্যাসিড থাকতে পারে। ঠিক আছে, এখন বলছে এটিপি। এটিপি মানে কি? 3টা ফসফরিক অ্যাসিড থাকতে হবে না? এএমপি, তারপর এডিপি, তারপর হচ্ছে এটিপি। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 3টা করে ফসফেট থাকতে হবে। কয়টা ফসফেট থাকতে হবে? 3টা ফসফেট। মেইনলি ফসফেট থাকে ফসফরিক অ্যাসিড রূপে। তাহলে হচ্ছে 3H3PO4, 3H3PO4। এটা কিন্তু না, H3PO4 হবে। ঠিক আছে, খেয়াল করবা, H3PO4 হবে, তার মানে আনসার হবে খ। আচ্ছা, দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ক্রম কি? দেখো কোনটা সাথে কোনটা যায়। দেখো ATGC, প্রথমটা দেখো ATGC, ওকে মানছে। সি এর সাথে এ বসে না, এটা ভুল। GA, এটাও ভুল, প্রথমে ভুল। আর টি এর সাথে জি বসে না, তার মানে প্রথমটাই সঠিক। ঠিক আছে, একদম প্রথমটাই এখানে সঠিক, কোনো ডাবল আনসার নাই। আচ্ছা, নিচের কোনটি জীবের বংশগতীয় পদার্থ? বংশগতীয় পদার্থ অলরেডি পড়ে ফেলছো, যে তোমরা ক্রোমোজোমের মাঝখানে কি থাকে? আমাদের ডিএনএ থাকে। তো ডিএনএ হচ্ছে আমাদের বংশগতীয় পদার্থ। আরো যদি স্পেসিফিক বলতে চাও, যেগুলো হচ্ছে স্পেসিফিক সিকোয়েন্স, যেগুলো হচ্ছে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে বা জিন, এগুলো হচ্ছে আমাদের বংশগতীয় পদার্থ। আচ্ছা, মাস্টার মলিকিউল কি? একদম ইজি কোশ্চেন, এটা হচ্ছে ডিএনএ, তাই না? মাস্টার মলিকিউল হচ্ছে ডিএনএ, কারণ কি? এটা হচ্ছে আমাদের বংশগতি রক্ষা করতে হেল্প করে। আরএনএ কে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়? আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে ইউরেসিল পাওয়া যায়, তাই না? থাইমিনের বদলে ইউরেসিল পাওয়া যায়। হিস্টোন পাওয়া যাবে না, হিস্টোন পাওয়া যাবে ডিএনএ তে। থাইমিন তো থাকবে না, কারণ থাইমিনের বদলে কি থাকতেছে? আমাদের ইউরেসিল থাকতেছে। আর ডিঅক্সিরাইবোজ তো থাকবে না, রাইবোজ সুগার থাকবে, তাই না? এখানে যদি সুগারটা লেখা নেই। ঠিক আছে, মানে অনেক গ্যাপ দিছে তোমাদেরকে, মানে আনসার সঠিক করার জন্য অনেক গ্যাপ দিছে। যদিও এটা তোমাদের প্র্যাকটিস ছিল, কারণ এটা স্টার চিহ্নিত ছিল না, তা আমরা সলভ করে ফেললাম। দেখো নিচের কোন নাইট্রোজেন বেস শুধু রাইবোজের সাথে যুক্ত হয়? কোনটা শুধুমাত্র রাইবোজের সাথে যুক্ত হয়? তার মানে এখানে আসবে ইউরাসিল শুধুমাত্র রাইবোজ সুগারের সাথে যুক্ত হয়। অন্যগুলা কিন্তু কি ডিএনএ সাথেও যুক্ত হইতে পারে, এটা শুধুমাত্র রাইবোজের সাথে যুক্ত হয়। নিচের কোনটির 3N প্রান্তে CGA লেজ থাকে? একদম ইজি, টিআরএনএ, তাই না? টিআরএনএ এর নিচে হচ্ছে 3টা ইয়া থাকে, 3টা হচ্ছে তোমার কি থাকে? এই বেস থাকে, তাই না? CGA বেস থাকে। আচ্ছা, গেল। কোনো কিছু যদি নাও মনে থাকে, লেজ মানে নিচের কোনটির প্রান্তে, হ্যাঁ, তোমার কি থাকে? লেজ থাকে। তো সেক্ষেত্রে তোমাদের আনসার হবে কি? মানে CGA না বলুক, ঠিক আছে? লেজ থাকলে কি হবে? টিআরএনএ আনসার হবে। যারা হচ্ছে টিআরএনএ এর গঠন দেখছো তারা তো জানোই। আচ্ছা, নিচের কোনটিতে অ্যান্টিকোডন বিদ্যমান? এটাও ঠিক সেম, টিআরএনএ। এটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা 84।
একটি এন্টিকোডনে কতটি নাইট্রোজেন বেস থাকে? ইজি, একটু আগে বললাম যে 3টা করে নাইট্রোজেন বেস থাকে। আচ্ছা, টিআরএনএ তে সেম সেম। নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি করা হয়? বলো, কোন প্রক্রিয়াতে প্রাইমার দরকার? এটা সবাই কমেন্ট করো। ইজি ইজি। দেখো নিজেকে একটু যাচাই করো, প্রাইমার কোথায় লাগে? রেপ্লিকেশন লাগে, তাই না? 27 আনসার হচ্ছে ঘ। 27 আনসার কি? ঘ, রেপ্লিকেশন লাগে। ডিএনএর প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? হাইড্রোজেন বন্ড, এই যে তোমার এটি মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ড, এই বন্ডটাকে ভাঙে কে? কে ভাঙে? হেলিকেস এনজাইম। তারপরে যদি বলে যে পেঁচানো থেকে রক্ষা করে কে? টপোআইসোমারেজ। যদি বলে যে 2টা স্ট্র্যান্ডকে আলাদা রাখতে হেল্প করে কে? এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। লাইগেজ এনজাইম কি করে? জোড়া লাগাইতে হেল্প করে, তাই না? এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা। আচ্ছা, ডিএনএ অণুর প্যাচ খুলতে ঠিক সেম। প্যাচ খোলা মানে কি? যদি বলে প্যাচ খোলা, সেক্ষেত্রে হচ্ছে হেলিকেস, মানে মেইন প্যাচটা খোলার জন্য কি তোমার বন্ডগুলো ভাঙতে হয়, ঠিক আছে? হেলিকেস। আর যদি বলে পেঁচানো যাওয়া থেকে রক্ষা করে কি? ঠিক আছে, একটা হচ্ছে খোলা, মানে প্যাচ খুলতেছে, খুলতে খুলতে যাচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে কি, মানে আবার যাতে পেঁচা না যায়, সেক্ষেত্রে হচ্ছে টপোআইসোমারেজ হেল্প করে। এখানে টপোআইসোমারেজ নাই, তার মানে একদম ইজি আনসার হবে হেলিকেস। আরএনএ তৈরির প্রক্রিয়াটা আমরা কি বলি? ঠিক আছে, আমরা কি জানি যে যদি ডিএনএ থেকে যদি ডিএনএ আসে, এটাকে আমরা বলি রেপ্লিকেশন। এটাকে আমরা কি বলি? রেপ্লিকেশন। যদি ডিএনএ থেকে এমআরএনএ বা আরএনএ তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। সেটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। লিখে দিই, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর যদি আরএনএ থেকে এমআরএনএ থেকে কি আসে? প্রোটিন, সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। এখন সবাই একটু চিন্তা করো, যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেক্ষেত্রে এটাকে কি বলি? উল্টা ঘটনা ঘটতেছে, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, তাই না? নরমালি ট্রান্সক্রিপশনে কি হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এবার কি হবে? আরএনএ থেকে তোমার ডিএনএ তৈরি হবে। এটা হচ্ছে রিভার্স করতেছে। বলে না গাড়ির রিভার্স যে কি বলে গিয়ারটা, তো এরকম পিছনের দিকে যাচ্ছে, ঠিক আছে? নরমালি সামনের দিকে যাওয়ার কথা ছিল, সে হচ্ছে পিছনের দিকে করছে। এবং এই যে যেই ভাইরাসগুলোতে এগুলা দেখা যায়, যে তোমার রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়, সেগুলোকে আমরা কি বলি? রেট্রো ভাইরাস বলি। যেমন হচ্ছে এইচআইভি যে ভাইরাসটা, ঠিক আছে? আরএনএ তৈরির প্রক্রিয়া করে ফেলছি, এটা তোমরা করবা, এগুলো তোমরা করবা, ইজি জিনিস তোমরা কিন্তু করবা। নিজেরা যদি না করো, তাহলে দেখবে পরীক্ষার হলে গোলমাল পাকাই দিছো। অবশ্যই এই প্র্যাকটিস শিটটা তোমরা ইউজ করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা প্র্যাকটিস শিট হিসেবে ইউজ করবা। আচ্ছা, এটা আমরা করাবো, সামনে করাবো। আচ্ছা, দেখো, ডিএনএর একটি হেলিক্সের অনুক্রম যদি এটিজিসি হয়, সেক্ষেত্রে এমআরএনএ এর বেজ অনুক্রম কি হবে? যদি এটিজিসি একটা হেলিক্স, ঠিক আছে, একটা সূত্র, ঠিক আছে, একটা সূত্র, আরেকটা সূত্র নিয়ে আমি কথা বলতেছি না। একটা সূত্র যদি এটিজিসি হয়, অপর সূত্রের জন্য, মানে এই ক্ষেত্রে আমাদের এমআরএনএ কি হবে? আমরা কি জানি যে এখান থেকে এ থেকে আসবে, এ থেকে আসার কথা ছিল আমাদের কি? এর বদলে হওয়ার কথা নরমালি টি। কি আসার কথা? টি আসার কথা, থায়ামিন আসার কথা। কিন্তু থায়ামিন কি তোমার এমআরএনএতে থাকে? না, থাকে না। তার মানে হচ্ছে থায়ামিনের বদলে আসবে ইউরাসিল। আচ্ছা, টি, টি এর বদলে কি আসার কথা? এ। এ কি আছে? হ্যাঁ, ওর এ আছে, এডিনিন ওর আছে, সমস্যা নেই। তারপরে জি এর বদলে সি আসার কথা, সি আসবে। আর সি এর বদলে জি আসার কথা, জি আসবে। তার মানে আসবে সি জি। দেখো এটা কই আছে? একদম প্রথমে আছে জি। দেখছো, একদম মিলে গেছে, জি। তারপর হচ্ছে মানব জিনোমে মাত্র 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্যে অংশগ্রহণ করে এবং 98 ভাগ জিনই নিষ্ক্রিয় থাকে। তার মানে 2% জিন হচ্ছে অ্যাক্টিভ, বাকি জিনগুলা কি? ইনঅ্যাক্টিভ। তাহলে ওই যে ইনঅ্যাক্টিভ যে জিনগুলা, সেগুলোকে আমরা কি বলি? জাঙ্ক ডিএনএ বলি। সেগুলোকে আমরা কি বলি? জাঙ্ক, ঠিক আছে, জাঙ্ক ডিএনএ বলে থাকি। আচ্ছা, দেখো প্রায় 100টা কিন্তু এমসিকিউ সলভ করে ফেলছি। দেখো, জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে? ভাই 3টা থাকে, ইজি। আচ্ছা, এগুলো তোমরা করবা। এউজি দিয়ে হচ্ছে মিথিওনিন প্রকাশ করে, এটা হচ্ছে স্টার্ট কোডন, তোমরা জানো। নিচের কোনটি সেরিন অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করে? আচ্ছা দেখো, এই যে একটা কোশ্চেন দিছে, এটা হচ্ছে একদম মানে বেখাপ্পা একটা কোশ্চেন। ওই তোমাদের বইয়ে কিন্তু একটা ছক আছে। এখন যারা হচ্ছে এই কোশ্চেনটা করছে, তাদেরকে যদি ওই ছক থেকে কোশ্চেন করি না, ওরা হচ্ছে পারবে না। তার মানে কি, এই যে তোমার এখানে দেখো, এটা সম্মিলিত বোর্ডে এবার, মানে 18 সালে সম্মিলিত বোর্ডে এই কোশ্চেনটা দিছে, মানে হচ্ছে প্রায়
15 থেকে 16 লাখ মানুষকে হুদে একটা মানে ফাও একটা কোশ্চেন করছে, এটা কোনো যৌক্তিক কোশ্চেন না। এমন যদি কোশ্চেন দেয় যেটা হচ্ছে মানে মনে রাখা কঠিন বা যেটা খুব একটা আমাদের জন্য দরকারি না, আর বর্তমান তো হচ্ছে এআই যুগ, সামনে হচ্ছে এআই যুগ আসবে, যদিও সময় এআই যুগ ছিল না, তো এই সকল কোশ্চেন আসলে কোনো মানে ভ্যালু ক্রিয়েট করে না, এগুলো হচ্ছে একটা ফাও কোশ্চেন। এই যে সম্মিলিত বোর্ডে এই যে কোশ্চেন, এটা হচ্ছে ফাও কোশ্চেন। এই কোশ্চেনটা যিনি করছে তারা যদি ওই যে ছকটা থেকে, যদি তোমাদের তো প্রথম পত্রের যে প্রথম চ্যাপ্টার এখানে একটা ছক আছে দেখো, ওইখান থেকে যদি কোশ্চেন করে ও এই কোশ্চেন আনসার পাবে, কিন্তু কোশ্চেন করে নিজে বসে আছে। ঠিক আছে, আমি চাই যারা হচ্ছে এই কোশ্চেনগুলো করেন, এই যে পরীক্ষার কোশ্চেন করেন, মানে হাবিজাবি কিছু কোশ্চেন দেন, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ছাড়া এইসব মানে ছাইরা এই সকল কোশ্চেন করে দরকার আছে, এইগুলো সেরিনের অ্যামাইনো অ্যাসিডের ভ্যালু যায় না, খুব একটা কি দরকার আছে, দরকার নাই। আর এখান থেকে যদি প্রতি বছর কোশ্চেন করে, তার মানে কি এখান থেকে পোলান পারবে, বা মানে হুদে একটা জিনিস মানুষ পোলান বসে বসে মুখস্থ করবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে আর না যাই। তো এই তো আসছে, আমরা একটু পড়ি। সেরিন হচ্ছে ইউসিসি দিয়ে হচ্ছে আমাদের সেরিনকে নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে নিচের কোনটি স্টার্ট কোডন পড়ে ফেলছি, তোমরা হচ্ছে নিজেরা ট্রাই করবা। এ ইউ জি বলে দিলাম। সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি, তার মানে হচ্ছে আমাদেরকে সমাপ্তি কোডন কোনগুলো এগুলো আমাদের জানতে হবে। তাহলে হচ্ছে এটা আমরা মনে রাখবো, ইউ জি এ, ইউ এ জি, আর হচ্ছে ইউ ডাবল এ, এই তিনটা হচ্ছে আমাদের সমাপ্তি কোডন। এটা হচ্ছে আমরা মনে রাখতাম উগা উয়া গুয়া। ঠিক আছে, উগা উয়া গুয়া। ঠিক আছে, যদিও শুনতে একটু খারাপ লাগতেছে, কিন্তু এটা হচ্ছে আমরা, তোমরা ওইভাবে মানে ইয়ে করো না, শব্দটাকে ওইভাবে নিও না, এটা হচ্ছে শেখার জন্য তোমরা শিখতে পারো। উগা উয়া গুয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের স্টপ কোডন। এগুলো কি স্টপ কোডন? এই স্টপ কোডন মানে কি, এর বিপরীতে টিআরএনএ তোমার অন্য কোনো এন্টিকোডন তৈরি করতে পারে না। ঠিক আছে, এরকম রিলেটেডও কিন্তু সামনে কোশ্চেন পাবো। একবারে আমরা পড়ে ফেলাম যে স্টপ কোডনের এগেইনস্টে টিআরএনএ কিন্তু কোনো এন্টিকোডন প্রডিউস করতে পারে না। ঠিক আছে, তাহলে হচ্ছে সমাপ্তি কোডন নির্দেশ করে না। আর এটা একদম ইজি, যেহেতু আমরা পড়ছি যে স্টার্ট কোডন ইউজি, তার মানে সমাপ্তি কোডন বাকিগুলা। ঠিক আছে, নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? মিথিওনিন, এইউজি, তাই না? জীবকোষের প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড কতটি? 20টি, তাই না? আমরা কি জানি 20টা হচ্ছে আমাদের মেইনলি লাগে। ঠিক আছে, সেম কোশ্চেন এগুলা, তোমরা রিপিট কোশ্চেন, এগুলো কিন্তু রিপিট কোশ্চেন, জাস্ট তোমরা কি করবা, একটু সলভ করে দেখে যাবা। ঠিক আছে, যাতে হচ্ছে পরীক্ষার হলে তোমরা পারো। কোন কোডটি, বাকি সব কিন্তু যেগুলো হচ্ছে ইউনিক কোশ্চেন সবগুলা কিন্তু আমি কয়েকবার করে সলভ করে দিব ইনশাল্লাহ। দেখো, কোন কোডটি অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই? কোন কোডটির জন্য অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ? একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি, যদি স্টপ কোডন আসে, স্টপ কোডনের জন্য কি টিআরএনএ এর এন্টিকোডন নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে এইউজির জন্য আছে ইউ ডাবল এ, এটা কি একটা স্টপ কোডন? আমরা একটু আগে পড়লাম যে স্টপ কোডন পড়ছি না, এই যে এখানে দেখো যে কই কই আছে, এই যে স্টপ কোডন। ঠিক আছে, ইউ ডাবল এ, এটা কি একটা স্টপ কোডন? তাহলে হচ্ছে এইটার এগেইনস্টে টিআরএনএ এর কোনো কি এন্টিকোডন নাই, তাই না? এন্টিকোডন নাই। আচ্ছা, তাহলে হচ্ছে ইউ ডাবল এ। আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটি স্টপ কোডন, এগুলো তোমরা পড়বা। অপত্য ক্রোমোজোম, এগুলো হচ্ছে সেকেন্ড পেপারের কোশ্চেন, সরি সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন, এগুলো আমরা করাই দিছি, সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস পাওয়ার সমস্যা নাই। ডি কি বলছে, ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনে, যে অংশটা রিকম্বিনেশন অংশ নেয় সেটাকে আমরা কি বলি? তাহলে হচ্ছে রিকম্বিনেশনের জন্য ডিএনএ যে পার্টটা হচ্ছে অংশ নেয় সেটাকে আমরা কি বলি? রেকন বলি, তাই না? রিকম্বিনেশনের জন্য রেকন। যদি বলে মিউটেশন তাহলে হচ্ছে মিউটন। তারপর রেপ্লন নামে কিছু নাই। তারপর সিস্ট্রন, সিস্ট্রন হচ্ছে কার্যকরী একক, মানে ঠিক আছে, যে অংশটা বিভিন্ন ধরনের মেইন কাজগুলো করে সেগুলোকে আমরা বলি সিস্ট্রন। আচ্ছা এটা দেখো, জিনের যে কার্যকরী একক, কি বলছে? কার্যকরী একক, কাজ করতে হেল্প করে। ঠিক আছে, জিনের যে পার্টটা হচ্ছে কাজ করে এবং পলিপেপটাইড সংশ্লেষ করে সেটাকে আমরা কি বলবো তাহলে? সিস্ট্রন, তাই না? দেখছো, একটা বললে একটা কিন্তু হয়ে যায়, সিস্ট্রন। আচ্ছা, ফ্লুইড, এবার হচ্ছে আমাদের বহুপদীগুলো দেখো, বহুপদীগুলো কিন্তু একটু ঝামেলার আছে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলা কিরকম? পাশে ব্যপ্ত হয়, হ্যাঁ পাশে ব্যপ্ত হয়। দুই অক্ষ বরাবর ঘুরতে সক্ষম, হ্যাঁ ফ্লুইড মোজাইক মডেল অক্ষ বরাবর ঘুরে। আমরা কি জানি যে আবর্তন দেখতে পারি, ওটা হচ্ছে সাইক্লোসিস যদিও। আচ্ছা, অক্ষ বরাবর ঘুরতে সক্ষম, দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। দুই স্তর মানে কি? ফসফেট আর লিপিড, দুইটা স্তরের মধ্যে কি স্তর, যে দুইটা স্তর আছে এটার মধ্যে কি স্থান পরিবর্তন হয়? ধরো হচ্ছে এই যে ধরো একটা গঠন, ঠিক আছে, লেজ কি কখনো সামনে চলে আসে বা মাথা কি কখনো পিছনে চলে যায়? না, তার মানে হচ্ছে 1 আর 2। ঠিক আছে, আনসার হবে 1 আর 2। আচ্ছা, ডিএনএ ধারণকারী কোষীয় অঙ্গাণু কোনটি? পড়ে ফেলছি, এগুলো তোমরা করবা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটোপ্লাজমের কাঠামো তৈরি করা, রাইট। রাইবোজোম তৈরি করা, না রাইবোজোম তৈরি করে না, রাইবোজোমকে সঞ্চয় করে রাখতে পারে, ধারক হিসেবে কাজ করে। ঠিক আছে, মেইনলি একটাই আনসার, কিন্তু তোমরা দুইটাই আনসার দিতে পারো, ক্রিয়েটিন না। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আনসার।
যদি দেখা যায় কি সঠিক আনসার না থাকে, কাছাকাছি কোনো একটা কিছু দাগে দিয়ে আসবে, একদম রেখে আসবে না, ঠিক আছে। লিউকোপ্লাস্টে কি থাকে, ভূনিম্নস্থ কাণ্ডে থাকে, রাইট। আলোতে সবুজ বর্ণ ধারণ করতে পারে, কেরোটিন জেন্থোফিল থাকে, এগুলা সঠিক না। তার মানে হচ্ছে 1 আর 2। নিউক্লিয়াস উদ্ভিদ কোষের কেন্দ্রে থাকে, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, এমআরএনএ উৎপন্ন করে। সব এটা তোমরা করবা। নতুন সংশ্লেষিত ডিএনএ স্ট্র্যান্ডে এসি বেস পেয়ার দেখা গেল। এর সাথে কার থাকার কথা, টি এর থাকার কথা না, এসি আছে, তার মানে একটা ভুল আছে। আচ্ছা, এখানে এ ডাবল বন্ড টি হলে সঠিক হতো, হ্যাঁ রাইট। ডিএনএ পলিমারেজ 3 এর ভুলের কারণে এটা হয়েছে। হ্যাঁ, ডিএনএ পলিমারেজ 3 কি করে, ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে এই যাচ্ছে, ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে তোমার এই যে প্রুফ রিডিংটা করে, ভুল হইলে প্রুফ রিডিং করে। ডিএনএ পলিমারেজ সে হচ্ছে মিস্টেক করছে, সে হচ্ছে প্রুফ রিডিং ঠিকমতো করতে পারে না। আর যদি বলে ডিএনএ পলিমারেজ A1, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 3 বলছে, তো যদি বলে ডিএনএ পলিমারেজ 1 এর কথা যদি বলে, 1 এর কাজ হচ্ছে আমাদের 1 এর কাজ ছিল হচ্ছে যদি যে প্রাইমারটা থাকে প্রাইমারকে সরায় সে হচ্ছে বেস পেয়ার সাজায়, ঠিক আছে। এটা হচ্ছে যারা পড়ছো তারা বুঝতে পারছো। ডিএনএ পলিমারেজ 1 এর কাজ হচ্ছে প্রাইমার যেটা থাকে, প্রাইমার কি একটা জায়গা খায় বসে আছে, ওখানে কি বেস পেয়ার বসাইতে হবে। তো প্রাইমার যখন চলে যায় ওই ফাঁকা স্থানটা পূরণ করে কি ডিএনএ পলিমারেজ 1 কে পূরণ করে, ডিএনএ পলিমারেজ 1। আর ডিএনএ পলিমারেজ 3 কি করে, তোমার তোমার প্রুফ রিডিং করে। আর 2 নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, কি বলছে, রিপেয়ার কমপ্লেক্স তা স্বাভাবিকভাবে সংশোধন করে দিতে পারে। আচ্ছা, তার মানে সঠিক হচ্ছে 3টাই, ঠিক আছে। স্টপ কোডন এগুলো তোমরা করবা। এখানে দেখো চিত্র এ এবং বি উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। আচ্ছা, কোনটি প্রযোজ্য, এ এবং বি। এতে হচ্ছে আমাদের, এটা বোঝাচ্ছে আমাদের কি রেপ্লিকেশন, তাই না, রেপ্লিকেশন। আর প্রক্রিয়া এখানে হচ্ছে আমাদের রেপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। আচ্ছা, রেপ্লিকেশন না তো, এটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, ঠিক আছে। এটা থেকে হচ্ছে ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশন থেকে হচ্ছে আমাদের ট্রান্সলেশন, তাই না, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। আচ্ছা, এখন দেখো পেঁচানো এবং পেঁচানো কুণ্ডলিত বিপরীতমুখী না, প্রধানত সাইটোপ্লাজমে অবস্থান করে না, কারণ তোমার রেপ্লিকেশন তো তোমার ক্রোমোজোমে হয়, তাই না, সরি মানে নিউক্লিয়াস হয়। অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত, হ্যাঁ এখানে যারা আছে সবার ক্ষেত্রে কি অসংখ্য নিউক্লিওটাইড আছে, অনেকগুলা নিউক্লিওটাইড থাকে, এখানেও নিউক্লিওটাইড থাকে, এখানেও নিউক্লিওটাইড থাকে, তাই না। তার মানে আনসার হচ্ছে এইটাই। প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়, প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হবে ডিএনএ থেকে ডিএনএ, অন্যগুলা কিন্তু এখানে কার্যকর হবে না। তার মানে গ নাম্বার এখানে সঠিক আনসার। আচ্ছা, এটা তোমরা করবা। উদ্দীপক লিখিত এ এর গাঠনিক উপাদান, এখানে দুইটা জিনিস দিচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ কি দেখো দানা দানা লাগে আছে, তার মানে কি এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা হচ্ছে গলজি বডি। এখন দেখো গলজি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই দুইটার গঠন কাজ খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এবং সিকিউর জন্য। অনেকগুলো এমসিকিউ পাবা, আর সিকিউ যখন করাবো তখন সিকিউ তেও পাবা। দেখো তাহলে হচ্ছে এ এর গঠনগত উপাদান কোনটি, এ মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত উপাদান কোনটা। এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডির দুইটা কমন গঠন আছে, একটা হচ্ছে সিস্টার্নি, আরটা হচ্ছে কি সিস্টার্নি, আরটা হচ্ছে ভেসিকল, ভেসিকল, ভেসিকল। আচ্ছা, আর তোমার টিউবিউল থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম টি থেকে মনে রাখবা টিউবিউল থাকে, কিন্তু এটা কার থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। আবার টিউবিউল কার থাকে না, এই যে তোমার গলজি বডি থাকে না। দেখো গলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কমন কি, এই দুইটা হচ্ছে কমন, এই দুইটা দুইজনেরই থাকবে, এই দুইটা হচ্ছে কমন কমন। আর স্পেসিফিক যদি বলি তিনটা করে মানে পার্ট থাকে, তো দুইটা তো কমন, আরেকটা স্পেসিফিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য স্পেসিফিক হচ্ছে টিউবিউল, আর ভ্যাকিউল হচ্ছে কার জন্য, গলজি বডির জন্য। গলজি বডির জন্য স্পেসিফিক হচ্ছে আমাদের কি ভ্যাকিউল, ঠিক আছে। তাহলে হচ্ছে এ মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মানে 1 আর 3 হচ্ছে এটার সঠিক আনসার, 1 আর 3। এই যে 1 আর 3, 3 আর 1, আচ্ছা একই কথা। উদ্দীপক লিখিত এ এবং বি এর উভয়ের ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ কোনটি অন্ত পরিবহনে কাজ করে না, দুইটাই একই কাজ করে না। কোষ প্লেট গলজি বডি কাজ করে, মসৃণ এবং অমসৃণ না, কারণ হচ্ছে গলজি বডির তো কোনো অমসৃণ প্রান্ত নাই। দ্বিস্তর আবরণ বিশিষ্ট, হ্যাঁ এটা হচ্ছে দুইটাই হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গলজি বডি একদম স্পেসিফিক, কারণ এখানে কোনো ডটর কিছু দেখতে পারতেছি না, নর্মাল ভেসিকল দেখা যাচ্ছে, ভ্যাকিউল দেখা যাচ্ছে বড় বড়। এটা হচ্ছে ভেসিকল, ছোটগুলো হচ্ছে ভেসিকল, বড়গুলো হচ্ছে কি ভ্যাকিউল। যেহেতু ভেসিকল ভ্যাকিউল আছে এগুলো মানে কি গলজি বডি। আর যদি ভ্যাকিউলের সাথে টিউবিউল থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হইতো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মানে এটা হচ্ছে গলজি বডি। এখন দেখো অঙ্গাণুর কাজ কি, গলজি বডির কাজ হচ্ছে কোষ প্লেট তৈরি করা, হ্যাঁ গলজি বডি থেকে তোমার টিকটিক অ্যাসিড আসে, তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে না, এটা লাইসোজোমের কাজ, অ্যাক্রোজোম সৃষ্টি, রাইট। ক্রোমোজোমের শুক্রাণুর যে অ্যাক্রোজোম, মাথায় যে অ্যাক্রোজোমটা থাকে এটা হচ্ছে গলজি বডি থেকে আসে, তার মানে 1 আর
3 এখানে সঠিক আনসার। আচ্ছা, ওয়াল্টার ফ্লেমিং কোষ অঙ্গাণু এ প্রত্যক্ষ করেন এবং ফিলা নামকরণ করেন। তার মানে একদম ইজি, এটা মানে হচ্ছে এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আর শিম্পার সর্বপ্রথম বি লক্ষ্য করেন, শিম্পার হচ্ছে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন, তাই না? তার হচ্ছে বি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি কি মাইটোকন্ড্রিয়া, আমরা পড়ে ফেললাম, তাই না? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, উদ্দীপকের অঙ্গাণু দুইটার ক্ষেত্রে কি কমন? দেখো, দ্বিস্তরী আবরণ আছে, ঠিক আছে। এডিপি কে এটিপি তে রূপান্তর করে না, দুইটাই করে না। সকল জীবকোষে বর্তমান, সকল জীবকোষে এটা থাকে, তাই না? সকল জীবকোষে থাকে, তার মানে 1 আর 3, এই যে লাস্টেরটা। আচ্ছা, এটা হচ্ছে তোমরা পারবা আশা করি, কাউকে দেখাই দিব। আচ্ছা দেখো, উদ্দীপকের যৌগটি কোনটি? দেখো, উদ্দীপক হচ্ছে একটা এডিনিন আছে, তারপর হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ একটা যৌগ, ডিঅক্সিরাইবোজ সুগার। আর এখানে দেখো ফসফরিক অ্যাসিড কয়টা আছে? একটা আছে, 3 কিন্তু নাই। যদি বলতো 3 বা 2 সেক্ষেত্রে আমরা ওইভাবে ওইভাবে হচ্ছে আমরা চিন্তা করতাম। এখানে তোমার ফসফরিক অ্যাসিড আছে একটা, তার মানে ডিএএমপি, তার মানে হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, তাই না? ডিঅক্সি অ্যাডিনোসিন মনো একটা ফসফেট আছে, তার মানে আনসার হবে এইটা। এটিপি না কিন্তু, ঠিক আছে? এটিপি না। আচ্ছা, 3টা হলে এটিপি, বা ওইদিকে আমরা যাইতাম, ওইদিকে যাবোই না। উদ্দীপকে উল্লিখিত এগুলো তোমরা করবা, ইজি। না পারলে কমেন্ট করবা, আমি ট্রাই করবো তোমাদেরকে হেল্প করার জন্য। এইটা একটা মানে বেখাপ্পা একটা কোশ্চেন, মানে যদিও তোমাদের পড়া উচিত, কিন্তু একটু কঠিন কোশ্চেন। দেখো, চিত্রের উপাদানটির নাম কি? এখন দেখো, আমরা একটু আগে পড়ছি যে ডাবল চক্র থাকলে পিউরিন আর এক চক্র থাকলে পাইরিমিডিন। এই ছকটা একটু দেখে যাও, ঠিক আছে? যেহেতু এবার কোশ্চেন কঠিন হচ্ছে, একটু দেখে যাও, এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, ঠিক আছে? দেখো, তাহলে হচ্ছে এডিনিনে থাকবে এডিনিন আর গুয়ানিন, যারা হচ্ছে কি এডিনিন এবং গুয়ানিন, এরা কি? এরা হচ্ছে আমাদের পিউরিন, ঠিক আছে? পিউরিন হচ্ছে ডাবল চক্র থাকে, 2টা করে চক্র থাকে, এই একটা চক্র, এই একটা চক্র, এখানে একটা চক্র, এখানে কি আরেকটা চক্র। আচ্ছা, এখন এডিনিন আর গুয়ানিন সহজে চিনবা কিভাবে? এই যে এডিনিনের মাথায় কি আছে? NH2 আছে, ঠিক আছে? আর এখানে কি আছে? ও আছে, সি এর সাথে ডাবল বন্ডে ও আছে। সি এর সাথে ডাবল বন্ডে ও থাকলে কি? ও গুয়ানিন, ঠিক আছে? ওর সাথে গুয়ানিন। আবার দেখো, থাইমিন আর এক চক্র মানে কি? পাইরিমিডিন, এটা ফিক্স। এরা হচ্ছে পিউরিন, ঠিক আছে? এরা হচ্ছে পিউরিন। আর নিচের গুলা কি? পাইরিমিডিন, ঠিক আছে? নিচের গুলো হচ্ছে কি? পাইরিমিডিন। এখন পাইরিমিডিন গুলো এক চক্র, এদের মধ্যে বুঝবা কেমনে? এই যে CTU, ঠিক আছে? TCU, এগুলো বুঝবা কেমনে? দেখো, তোমার এখানে দেখো থায়ামিন এবং ইউরাসিল, ঠিক আছে? থায়ামিন থাকে কোথায়? ডিএনএ তে, আর ইউরাসিল থাকে কোথায়? আরএনএ তে। তো থায়ামিন আর ইউরাসিল এরা যেহেতু পরস্পর একে অপরের বিপরীত, এদের গঠনটা কিন্তু সেম। এখানে দেখো সি ডাবল বন্ড ও, এখানে সি ডাবল বন্ড ও, কিন্তু একটা তোমার এখানে সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে থায়ামিনের সাথে CH3 থাকে, 3 দিয়ে মনে রাখবা। CH3 যেখানে দেখবা, তার মানে হচ্ছে এখানে হচ্ছে থায়ামিন, এখানে কিন্তু CH3 কোনো গঠন নাই। আর যদি এক চক্র প্লাস NH2 থাকে, ঠিক আছে? এক চক্র প্লাস NH2, যদি ডাবল চক্র NH2 থাকে, এখানেও NH2 আছে, কিন্তু ওখানে মনে রাখবা ও দিয়ে দেখো, ও দিয়ে হচ্ছে তুমি এডেনিন গুয়ানিনের তফাৎ বুঝতে পারবা, ও দিয়ে হচ্ছে তুমি এগুলারও তফাৎ বুঝতে পারবা, ঠিক আছে? আর যদি দেখো ও নাই, NH2 আছে, তার মানে এটা হবে আমাদের সাইটোসিন। একটু খেয়াল করো এই চিত্রটা, একটু খেয়াল করো, খেয়াল করলে দেখবে একদম ইজি, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিছু করার নাই। এখন দেখো, উপরোক্ত উপাদানটির বৈশিষ্ট্য কোনটি? যদি এবার কঠিন কোশ্চেন না হয়তো আমি এটাকে পড়তে বলতাম না, তারপরে এবার এটা তোমরা একটু দেখে যাও। দেখো, এটি ডিএনএ এর একটি উপাদান, হ্যাঁ ঠিক আছে, এডিনিন হচ্ছে ডিএনএ এর উপাদান। অন্য একটি ক্ষারকের সাথে 2টি হাইড্রোজেন দ্বারা বন্ধনে যুক্ত হয়, হ্যাঁ, অন্য একটি ক্ষারকের সাথে ডাবল বন্ড দিয়ে যুক্ত হয়, ঠিক আছে? এটি সুগারের সাথে কার্বনের 1 নং অবস্থানে যুক্ত থাকে। হ্যাঁ, সুগারের সাথে কার্বনের 1 নং অবস্থানে যুক্ত থাকে, তাই না? আমরা এর আগে দেখছি, গঠনটা কিন্তু আমরা দেখছি এর আগে, ঠিক আছে? তার মানে 3টাই সঠিক আনসার। আচ্ছা, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে আমাদের টিআরএনএ। তাহলে হচ্ছে পি চিহ্নিত অবস্থান চিহ্নিত যে অংশটা, এটা হচ্ছে আমাদের ডি লুপ, তাই না? এটা হচ্ছে আমাদের ডি লুপ, যতদূর আমার মনে পড়ে এটা হচ্ছে ডি লুপ, তাই না? ডি লুপ। তোমরা তারপর একটু দেখো, আমি একটু দেখে নেই ডি লুপ হওয়ার কথা। আচ্ছা, দেখতে দেখে নেই। সরি, এটা হচ্ছে টি লুপ। হ্যাঁ, এটা হচ্ছে টি লুপ, তাই না? এটা টি লুপ, এটা হচ্ছে আমাদের ডি লুপ, আর এটা হচ্ছে আমাদের এন্টিকোডন, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অতিরিক্ত বাহু, ঠিক আছে? তো এটা আমরা সিকিউ যখন পড়বো তখন হচ্ছে তোমাদেরকে এটা আঁকানো শিখিয়ে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। এটা হচ্ছে সিকিউতে আসে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, টিআরএনএ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখছো, এর আগে কোশ্চেন পাইছো, সামনে কোশ্চেন পাবা। তাহলে হচ্ছে পি চিহ্নিত যে অংশটা, এটা হচ্ছে আমাদের
টি ফাঁস বা টি বাহু। আচ্ছা, তা হচ্ছে চিত্রের উপাদানটির বৈশিষ্ট্য কি? টি আরএনএর জন্য কি বৈশিষ্ট্য? এর কোনো প্রকার ভেদ নাই। ওকে, এর কোনো প্রকার ভেদ নাই। ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে না, প্রোটিন সংশ্লেষণের কোড বহন করবে, কোড বহন করে নিয়ে যাবে mRNA। ঠিক আছে, তার মানে এটা সঠিক আনসার না। দেখতে লবঙ্গ পাতার মতো, ক্লোভার লিফ মডেল, তার মানে 1 আর 3 সঠিক আনসার। আচ্ছা, তারপর দেখো উদ্দীপকে এ তে কোনটি সংঘটিত হয়? এ মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে আমরা কি জানি? মাইটোকন্ড্রিয়াতে হয় আমাদের ট্রাইসাইক্লিক চক্র বা যেটাকে আমরা বলি ক্রেবস চক্র। আর C3 C4 এগুলো কোথায় হয় বলতো? এগুলো হয় C3 C4, এগুলো হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টে হবে। ঠিক আছে, এখানে হবে, বিতে হবে। আচ্ছা, চিত্র বি মানে ক্লোরোপ্লাস্টে কি দেখতে পাই আমরা? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ঠিক আছে। তারপর হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, হ্যাঁ শক্তি রূপান্তর করে, সাইটোপ্লাজমীয় বংশগতিতে সাহায্য করে। ওকে, রাইট, সবগুলাই সঠিক। এ প্রক্রিয়া এবং বি প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? এ প্রক্রিয়া এর মাধ্যমে তৈরি হয় আমাদের, আচ্ছা কোথায় সংঘটিত হয় তাই না? তাহলে হচ্ছে এ প্রক্রিয়া সংঘটিত হবে আমাদের নিউক্লিয়াসে, মানে তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় নিউক্লিয়াসে, আর নিউক্লিয়াসে এমআরএনএটা এসে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। তার মানে হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে রাইবোজোম, তাই না? সাইটোপ্লাজমের রাইবোজোমে এসে বাকি কাজটা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে নিউক্লিয়াসে হবে আমাদের কি ট্রান্সক্রিপশন, আর ট্রান্সলেশনটা হবে আমাদের রাইবোজোমে এসে বা সাইটোপ্লাজমে এসে। উদ্দীপকের প্রক্রিয়া সমূহের ক্ষেত্রে কোনটি সঠিক? কোনটি সঠিক বলো? এই প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়, এই প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয় না, প্রাইমার লাগে হচ্ছে রেপ্লিকেশনে। ঠিক আছে, ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি করতে হলে প্রাইমার লাগবে। বি প্রক্রিয়ার সাথে টিআরএনএ সংশ্লিষ্ট, বি প্রক্রিয়া হ্যাঁ ট্রান্সলেশনে টিআরএনএ এর দরকার আছে, তার মানে এটা आंसर। তারপর হচ্ছে এই প্রক্রিয়া ইন্টারফেজে সম্পন্ন হয় না, ইন্টারফেজে হবে না। বি প্রক্রিয়া স্প্লাইসিং ঘটে না, বি প্রক্রিয়া স্প্লাইসিং ঘটে না, এই প্রক্রিয়া স্প্লাইসিং করে, ট্রান্সক্রিপশনে স্প্লাইসিং ঘটবে। ঠিক আছে, আচ্ছা নিচের ডি চিহ্নিত অংশের নাম কি? ডি, তাহলে এটা হচ্ছে আমাদের গলজি বডি, গলজি বডির এগুলো হচ্ছে আমাদের সিস্টার্নি, তাই না? এগুলো হচ্ছে আমাদের সিস্টার্নি। উপরের চিত্রের বৈশিষ্ট্য কি? লাইসোজোম গঠন করে, কোষ প্লেট গঠন করে, ফেগোসাইটিস সেল পর না, ফেগোসাইটিস সেল পর লাইসোজোম। ঠিক আছে, তার হচ্ছে 1 আর 2। আচ্ছা, উদ্দীপকে এগুলো তোমরা করবা, ইজি ইজি আছে, তোমরা কিন্তু করে যাও, না করলে কিন্তু আবার পারবা না। ঠিক আছে, যদি মনে করে যে না আমি সব জানতাম সমস্যা, তখন ডাটকে যাবা। নিচের কোনটিতে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে আমাদের শৈবালে, এলজিতে। ঠিক আছে, এলজিতে হচ্ছে সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা দেখা যায়। কি বলছে? চিত্রের এ চিহ্নিত অংশটির নাম কি? এ হচ্ছে আমাদের গ্রানাম, তাই না? অনেকগুলো থাইলাকয়েডের স্তূপ, এটা হচ্ছে আমাদের গ্রানাম। বি, চিত্র বি এর কাজ কি? চিত্র বি মানে ক্লোরোপ্লাস্টের কাজ কি? তোমরা করবা তিনটাই, ফটো রেসপিরেশন, ফটো ফসফোরাইলেশন, যেহেতু সে সৌরশক্তিকে আবদ্ধ করতেছে, এখানে এই জিনিসগুলো হয়, এবং শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আচ্ছা, আমি করেই দিলাম আলটিমেটলি। তারপরে এটা তোমরা করবা। এন চিত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এন মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বহির্গঠন রক্ষণাত্মক এবং অন্তর্গঠন কর্মধারক। হ্যাঁ, মানে বাইরের যে স্তর সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ বা রক্ষণাত্মক হিসেবে কাজ করে। ঠিক আছে, সে হচ্ছে প্রোটেকশন দেয়। আর ভেতরের স্তরে কি থাকে? তোমার এই যে ভেতরের স্তরের যে পর্দাটা থাকে, এর সাথে কি থাকে? অক্সিজেন লাগানো থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের বস্তু এটিপি সিনথেস লাগানো থাকে। তার মানে কি? এটা হচ্ছে কাজ করতে হেল্প করে। শুষ্ক ওজনের 90% প্রোটিন না, 65% মনে হয় প্রোটিন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সঠিক আনসার না। ঠিক আছে, 90% এটা হচ্ছে মূল কথা। 100 প্রকারের এনজাইম কোএনজাইম থেকে, তার মানে এটাও সঠিক। তার মানে 1 আর 3 সঠিক। আচ্ছা, গ নাম্বারটা সঠিক। উদ্দীপকের অঙ্গাণু মানে মাইটোকন্ড্রিয়া শক্তি ঘর হিসেবে পরিচিত আয়নগুলো থাকে সকল জীবকোষে বর্তমান। সঠিক না, না সকল জীবকোষে বর্তমান না, আদিকোষে জীবকে আদিকোষী জীবে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। তার মানে হচ্ছে 1 আর 2। দেখছো, খুব পেঁচানো কিন্তু কোশ্চেন। দেখছো, সকল কোষে কিন্তু বর্তমান না, এটা এন্ডোসিম ব্যান্ড, কিন্তু সকল কোষে থাকবে মাইটোকন্ড্রিয়া, কিন্তু আদিকোষী জীবে থাকে না। ঠিক আছে, আচ্ছা গেল। উপরের অঙ্গাণুর ক্ষেত্রে মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ক্রেবস চক্র সংঘটিত হয়, একটু আগে পুরো টিসিএস সাইকেল বা ক্রেবস চক্র সংঘটিত হয়। খাদ্য তৈরি করে, রাইট, খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করে না তো, তাহলে হচ্ছে ক্রেবস চক্র আর কি ইটিএস সংঘটিত হয়। তার মানে 1 আর 3। আচ্ছা দেখো, উদ্দীপকের অঙ্গাণু এখানে কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কি শক্তি উৎপাদন হয়? হ্যাঁ, শক্তি উৎপাদন হয়। ঠিক আছে, খুবই ভালোভাবে মনে রাখবা, শক্তি উৎপাদন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর শক্তি রূপান্তর হয় আমাদের ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, লাইসোজোম তৈরি করে, লাইসোজোম তৈরি করে না, লাইসোজোম তৈরি করতে হেল্প করতে পারে। ঠিক আছে, তৈরি করতে হেল্প করতে পারে, কোএনজাইম ধারণ করে। কোএনজাইম ধারণ করে, 100টার মতো কোএনজাইম ধারণ করে। তার মানে আনসার হচ্ছে আমাদের 1 আর 3 হওয়ার কথা। ঠিক আছে, অঙ্গাণুটি লাইসোজোম তৈরি করে কি? লাইসোজোম কয়েকজন মিলে তৈরি করে, বুঝছো?
লাইসোজোম কিন্তু কয়েকজন মিলে তৈরি করে। লাইসোজোম, লাইসোজোম না, লাইসোজোম নাই, দেখছো লাইসোজোম নাই। লাইসোজোম হচ্ছে আমাদের গলজি বডিতে থাকার কথা, তাই না? গলজি বডিতে থাকার কথা লাইসোজোম। হুম 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 হুম। গলজি বডিতে লাইসোজোম থাকে, ঠিক আছে? গলজি বডি থেকে হচ্ছে আমাদের লাইসোজোম তৈরি হয়ে থাকে। লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে কিন্তু গলজি বডি, ঠিক আছে? একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা গেল। তারপরে এগুলো তোমরা করবা, ইজি আছে, এখানে কঠিন কোনো কোশ্চেন না, এগুলো কিন্তু রিপিটেড, ঠিক আছে? তারপরে করে দেখবা। দেখছো আমি কিন্তু রিপিটেড, এই যে শক্তি রূপান্তর, খাদ্য রূপান্তর, এটা অনেকগুলা করার পরে কিন্তু দেখছো আমি কিন্তু কনফিউজ হয়ে গেছি, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু কনফিউজ হওয়া যাবে না, এই জন্য প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। উপরের চিত্রে প্রদর্শিত অঙ্গাণুটির কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ কি ভাই? অক্সিডেটিভ ফসফোরাইলেশন করা, তাই না? শর্করা সংশ্লেষণ করা না, শর্করা সংশ্লেষণ করা, খাদ্য তৈরি করা ক্লোরোপ্লাস্টের কাজ। ফটোরেসপিরেশন ক্লোরোপ্লাস্টের কাজ। থাইলাকয়েড ধারণ ক্লোরোপ্লাস্টের কাজ। আচ্ছা, প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি? ডিএনএ, তাই না? ডিএনএ হচ্ছে প্রকৃত ক্রোমোজোমের, প্রকৃত মানে হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমে থাকে ডিএনএ। আচ্ছা, মেইনলি ডিএনএ থাকে। উপরে প্রদর্শিত চিত্রের জন্য প্রযোজ্য কোনটি? এ এবং বি নন সিস্টার ক্রোমাটিড না। একই ক্রোমোজোমের পরস্পর ক্রোমাটিড কি? সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, তার মানে এটা সঠিক না। এ এবং সি এর মধ্যে ক্রসিং ওভার সম্ভব, হ্যাঁ। এ এবং সি মিলে আমি ক্রসিং ওভার করতে পারি। সি এবং ডি সিস্টার ক্রোমাটিড, হ্যাঁ। সি এবং ডি একই ক্রোমোজোমের, যেহেতু একই ক্রোমোজোমের এক একটা ক্রোমাটিড, এ একটা ক্রোমাটিড, এ একটা ক্রোমাটিড, এরা কি পরস্পর হচ্ছে আমাদের কি সিস্টার ক্রোমাটিড। আর অপর একটা ক্রোমোজোমের সাথে যদি মিলাই, তখন এইটা আর এইটা এরা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। তার মানে হচ্ছে এক তো ভুল, 2 আর 3 হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, ঠিক আছে। উদ্দীপকের পি থেকে কিউ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? পি থেকে কিউ, পি থেকে কিউ মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ। ওকে, ইজি তো, রেপ্লিকেশন। আচ্ছা, উক্ত প্রক্রিয়া কি থাকে? নতুন সূত্র 5 প্রাইম টু 3 প্রাইম। ওকে, লিডিং সূত্রকে অনেকগুলো প্রাইমার লাগে না, লিডিং সূত্রকে একটাই প্রাইমার লাগে, ঠিক আছে? কন্টিনিউয়াস লিডিং সূত্র কি? কন্টিনিউয়াস। আর লেগিং সূত্র মানে কি? লেগিং, তার অনেকগুলো প্রাইমার লাগে, তার হচ্ছে 1 আর 3। 1 আর 3 হচ্ছে এখানে আনসার। তারপর হচ্ছে উদ্দীপকে হাইড্রোজেনের বন্ধন তোমরা বের করবা। এ এবং টি এর মাঝখানে কয়টা আছে? 2টা করে। টি এবং এর মাঝখানে 2টা করে, তারপর সি এর এবং জি এর মাঝখানে 3টা করে। এগুলো সব হিসাব করে তোমরা যোগ বিয়োগ করে বের করবা। উদ্দীপকের অন্যান্য বন্ধন কি? হাইড্রোজেন বন্ধন ছাড়া সবগুলোই থাকে, গ্লাইকোসিডিক বন্ধন থাকে, এস্টার বন্ধন থাকে, ফসফোডাইএস্টার বন্ধন সবগুলোই থাকে, তার মানে সবগুলো এখানে আনসার, ঠিক আছে? তোমরা এগুলো বের করবা যে কয়টা করে হাইড্রোজেন বন্ধন থাকে। উদ্দীপকের এই চিত্র থেকে এমআরএনএ সৃষ্টি করতে, মানে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি করতে কি লাগে? আরএনএ পলিমারেজ লাগবে। ডিএনএ পলিমারেজ তো লাগবে না, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য ডিএনএ পলিমারেজ লাগবে। নাইট্রোজেন যুক্ত ক্ষার লাগবে, হ্যাঁ ক্ষার লাগবে। এইউ, টি থাকলে কিন্তু আবার দেওয়া যেত না, এইউ জিসি, ঠিক আছে? ওকে, তার মানে ঠিক আছে, এর সাথে কিছু প্রোটিন লাগে, তার মানে এইটা আর এইটা, ঠিক আছে? 1 আর 3 সঠিক আনসার। আচ্ছা, তারপর হচ্ছে উদ্দীপকের জৈব অণুটি ডিএনএ থেকে উৎপন্ন, হ্যাঁ ওকে। জীবের বংশগত চরিত্র বহন করে, প্রোটিন উৎপাদনে অংশ করে, মানে হচ্ছে এমআরএনএ কে মানে টার্গেট করছে, ঠিক আছে? তার মানে হচ্ছে জৈব অণু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3টাই আনসার করবে, ঠিক আছে? 3টাই আনসার হবে। আচ্ছা, তোমরা করবা, ট্রাই করবা কিন্তু, ঠিক আছে? নিজে নিজে বড়ি করতে যাবা না, ঠিক আছে? অবশ্যই ট্রাই করে তারপর পরীক্ষার হলে যাবা। চিত্রটির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? মনোসিস্টোনিক হলে একটি প্রোটিন তৈরি করতে পারে, একটি সংকেত বহন করতে পারে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে এমআরএনএ, এমআরএনএ দেখাচ্ছে, তাই না? এমআরএনএ দেখাচ্ছে, ওকে, মেনে নিলাম। মনোসিস্টোনিকের জন্য একটা করে, পলিসিস্টোনিকের জন্য অনেকগুলা করতে পারে। জেনেটিক বার্তা সাইটোপ্লাজম হতে নিউক্লিয়াসে নিয়ে যায়। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে নিয়ে যায় না তো, নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে যায়। নিউক্লিয়ার যে রন্ধ্রগুলো আছে, নিউক্লিয়ার পোর্ট দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। এখানে কি তৈরি করে? রাইবোজোমের সাহায্যে এবং টিআরএনএর সাহায্যে প্রোটিন তৈরি করে, তাই না? তার মানে হচ্ছে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। আচ্ছা আচ্ছা, পি তে হাইড্রোজেন বন্ধন, এটা তোমরা করবা। এমআরএনএ এর জন্য ক্ষার বিন্যাস বের করবা। আচ্ছা, উদ্দীপকের এ প্রক্রিয়া সম্পন্ন করতে কি প্রয়োজন? এ প্রক্রিয়া মানে হচ্ছে এই সেম সেম বলে ফেলছি কিন্তু তারপরে পড়াই দিই। আরএনএ পলিমারেজ দরকার, আরএনএ তৈরি করতে হবে, আরএনএ পলিমারেজ দরকার। সহযোগী লিপিড, এই যে একটা ভেজাল মারছে, দেখছো? সহযোগী প্রোটিন লাগে, একটু আগে বলছিলাম কিন্তু সহযোগী প্রোটিন লাগে, লিপিড লাগে না। ডিএনএ এর ছাঁচ লাগে। তো যদি ডিএনএ ছাঁচই না থাকে, সেক্ষেত্রে কি তুমি ওই বানাতে পারবে না। তো আগে তো একটা মাদার লাগবে, তাই না? তো একটা ডিএনএ লাগবে, ডিএনএ থেকে তুমি কপি করবা, ঠিক আছে? তার মানে হচ্ছে 2টাই লাগবে। তার হচ্ছে আরএনএ পলিমারেজ লাগবে, ডিএনএ ছাঁচ লাগবে। ডিএনএ পলিমারেজ লাগবে না, লিপিড লাগবে না, লাগবে কি? প্রোটিন, প্রোটিন, ঠিক আছে? তার হচ্ছে 1 আর 3 এখানে সঠিক আনসার। প্রদর্শিত অঙ্গাণুটির ক্ষেত্রে আচ্ছা, প্রদর্শিত অণুটি এক সূত্র বিশিষ্ট হলে এদের মধ্যে মৌলিক পার্থক্য কি? মৌলিক পার্থক্য, আচ্ছা এটা হচ্ছে দ্বিসূত্রক, এটা হচ্ছে কি? ডিএনএ। এখন এটা যদি এক সূত্রক হইতো, তার মানে এটা কি বুঝাচ্ছে?
mRNA এর কথা বলতেছে। mRNA আর ডিএনএ এর মধ্যে কি কি পার্থক্য? ক্ষারকে পার্থক্য, হ্যাঁ ক্ষারকে পার্থক্য আছে, ইউরাসিল আর থায়ামিন আমরা পড়ে ফেলছি অলরেডি, তাই না? তারপর হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, হ্যাঁ ডিএনএ এবং mRNA এর মধ্যে পার্থক্য আছে। সুগারে অবশ্যই, তার মানে সবগুলোতেই সঠিক অ্যান্সার। আচ্ছা, করবা 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 করবা, ভাই শেষ, ও মাই গড শেষ, ওয়াও 1 ঘন্টার মধ্যে কিন্তু শেষ ভাই। পুরা চ্যাপ্টারের এগুলো কিন্তু তোমরা পারবা, না পারার কারণ নাই। উদ্দীপকে এই চিহ্নিত অংশটি অংশে সংঘটিত প্রক্রিয়া কি? এ মানে কি? এতে কি হচ্ছে দেখো তো, এতে কি হচ্ছে? এতে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে, রেপ্লিকেশন, তাই না? বিতে কি হচ্ছে? বিতে হচ্ছে ট্রান্সক্রিপশন হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে। ভাই এগুলো কিন্তু পড়াই ফেলছি, এখানে না বোঝার কিছু নেই। তার মানে কিন্তু খুব দ্রুত শেষ হয়ে গেল। একটু টান দিছি, হ্যাঁ হয়তো যারা একদম পড়ে নাই তাদের জন্য একটু কঠিন হয়েছে, কিন্তু এখন কিন্তু আসলে বোঝানোর সময় নাই। জাস্ট হচ্ছে যারা একটু পারো বা একটু একটু মনে আছে, হ্যাঁ ভালোভাবে রিভাইজ দেওয়ার সময় নেই পুরোটা অধ্যায়, তাদের জন্য জাস্ট হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা জানাও। এই সিরিজটা কিন্তু ইনশাল্লাহ চলবে, আমি যদি টাইম পাই, যেহেতু সময় স্বল্প, সবগুলা মানে অধ্যায়ের দেওয়াটা একটু কঠিন, যেহেতু তোমাদের কোশ্চেনগুলো হার্ড করতেছে, তাই আমি ভাবলাম যে অল্প কিছু কোশ্চেন না করে যদি পারি সবগুলো আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এই টেস্ট পেপার যা আছে ইনশাল্লাহ আমি ট্রাই করবো যে সিকিউটাও একদম টেস্ট পেপার ধইরা ধইরা, ঠিক আছে? তোমার মানে টেস্ট পেপার আমি ইনশাল্লাহ ট্রাই করবো সলভ করে দিতে, ঠিক আছে? তো সবাই ইনশাল্লাহ সাথে থাকবে। আমার যে SR সাইড, SR সাইড, SAEED, এই SR সাইড চ্যানেলটা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমরা হচ্ছে আমার সাথে সংযুক্ত থাকতে পারো। এছাড়া হচ্ছে এডুকেটম স্কুলের পেজও কিন্তু, এবং তোমার যে চ্যানেল আছে সেখানে হচ্ছে ক্লাসগুলো পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওর জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং এই ভিডিওতে তোমরা কোনো কোনো ইয়া চাও কিনা, কি বলে, কোনো ধরনের সাজেশন বা কোনো কিছু থাকলে এগুলো কিন্তু আমার জানাবা। সেক্ষেত্রে নেক্সট ভিডিওতে হচ্ছে আমি ওইভাবে তোমাদের জন্য ট্রাই করবো। অনেক দ্রুত কথা বলছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি শেষ করতে হবে। তোমাদেরও পরীক্ষার আগের দিন যখন পড়বা তখন কিন্তু এত সময় পাবো না, এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি শেষ করছি। যদি তোমাদের মনে হয় যে না ক্লাস মানে যে ক্লাস কোয়ালিটি ঠিক আছে, তাহলে সেইভাবে ক্লাস নিব। আর যদি মনে করো না কি সাজেশন বা কি হয় তোমাদের জন্য ভালো হয়, সেটা কিন্তু তোমরা আমাকে জানাতে পারো, সেভাবে হচ্ছে আমি ট্রাই করবো। তো সবাই সুস্থ থাকো, আর বেশি কথা নাই, পড়তে বসো, ঠিক আছে? এখানে যে পিডিএফটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে তোমরা এই পিডিএফটা পাবা। পিডিএফটা দেখে যেগুলো সলভ করাই না এগুলো নিজে নিজে কিন্তু ট্রাই করবা, না হলে কিন্তু ধরা খাবা। কোশ্চেন কিন্তু হার্ড হচ্ছে এবার, ঠিক আছে? ওই যে এসএসসি রেজাল্ট তো দেখছো, এরকম হচ্ছে হার্ড হচ্ছে, ধরাই দিবে কিন্তু, একবার ধরাই দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভয় আর দেখাই না ইনশাল্লাহ। এগুলো সলভ করলে আর কিন্তু আসলে আসার মতো তেমন কিছু নাই। যদি বেশি মানে কঠিন কোশ্চেন করে, আসলে কিছু করার নাই। আমরা 200টা এমসিকিউ সলভ করে, একটা অধ্যায় যদি 200টা প্রায় 200টা এমসিকিউ সলভ করে যদি তোমার কমন না পড়ে, তাহলে আসলে আর এই 200টা এমসিকিউ দিয়ে আরো 400টা এমসিকিউ বানানো যায়, ঠিক আছে? এরপরও যদি তোমার কমন না পড়ে, আসলে ব্যাড লাক, ঠিক আছে? তো ট্রাই করো, সর্বোচ্চ ট্রাই করো। যারা হচ্ছে পুরো বই পড়ছো তাদের জন্য তো কোনো টেনশন নাই, যারা হচ্ছে আমার মতো ফাঁকিবাজ কম পড়তা তাদের জন্য একটু টেনশন আছে, কিন্তু ইনশাল্লাহ টেনশন থাকবে না। তোমরা এগুলো কিন্তু ট্রাই করবা, ট্রাই করলেই দেখো যদি কোশ্চেন কঠিন আসে, হাইয়েস্ট 4 থেকে 5টা এমসিকিউ তোমার জন্য কঠিন হবে, ঠিক আছে? তো 4টা যদি ধর 5টা এমসিকিউ অনেক কঠিন হয়েছে, মানে এগুলো তোমার পড়ার বাইরে, ঠিক আছে? 5টা এমসিকিউ অনেক কঠিন হয়েছে তোমাদের পড়ার বাইরে, ঠিক আছে? তাহলে বাকি কয়টা থাকে? 20টা এমসিকিউ থাকে না? তো 20টা এমসিকিউ তো তোমাকে কারেক্ট করে আসতে হবে নাকি? আর এই 5টার মধ্যে আন্দাজি ঢেল দাও না, অনেক কঠিন গার্ড দিছে, আন্দাজি ঢেল দাও না, 2টা তো হবে নাকি? 2টাও যদি না হয় বাদ দাও, কোনোটাই হয় নাই, আন্দাজি দাগাইছি কোনোটাই হয় নাই। 20টা তো তোমার পারা উচিত, ঠিক আছে? তোমরা হচ্ছে মানে গ্রুপে পোস্ট দাও 5টা হয়েছে, 7টা হয়েছে, 10টা হয়েছে, 12টা হয়েছে, তার মানে হচ্ছে তার মানে তুমি কিন্তু পড়ো নাই, ঠিক আছে? পড়লে কিন্তু 5-7টা হওয়ার কথা না। এগুলা মানে যারা মানে পোস্ট করো তাদের জন্য কিন্তু আসলে আমার সমবেদনা জানানো ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে? আমি যে কোশ্চেনগুলো দেখছি যে নর্মালি হাইয়েস্ট 18 থেকে 20টা কিন্তু একদম মানে রেগুলার যেগুলো আসে ওগুলাই আসে, ঠিক আছে? হয়তো একটু ঘুরে পেঁচায় দেয়, ঘুরে পেঁচায় দিলে কেন পারো না? ওই যে আগের দিন হচ্ছে তুমি ক্লাস করে যাও কিন্তু নিজে প্র্যাকটিস করো না। নিজে প্র্যাকটিস না করলে এই যে ডিএনএ, এই যে একটা মানে ছবি দেখে তোমার হচ্ছে মাথা ঘুরাই দিতে যাবে, কিন্তু এখানে কি আছে? এটা একটা সূত্র, এটা একটা সূত্র, দ্বিসূত্র মানে হচ্ছে ডিএনএ। এই 2 সূত্র থেকে 2 সূত্র হচ্ছে, তো তার মানে ডিএনএ হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, রেপ্লিকেশন থেকে আবার কি হচ্ছে? এমআরএনএ হচ্ছে। ইজি জিনিস ভাই, এগুলো যখন তুমি পরীক্ষার হলে যাও, যাওয়ার পর হচ্ছে কি মাথা ঘুরায়, ঠিক আছে? এই কি চিত্র দিল, চিত্র দিয়ে কোশ্চেন করছে, তার মানে এটা আর পারা যাবে না, ঠিক আছে? বকবকার না করি, তো তোমাদেরকে আর ভয় না দেখাই। এখন হচ্ছে তোমাদের আসার সময়, সবাই ইনশাল্লাহ পারবা, ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। সবাই আমার জন্য দোয়া করবা, এবং এই ক্লাসের জন্য আমি কি কি করতে পারি আর কি কি করলে হচ্ছে তোমাদের জন্য ভালো হয় সেগুলো কিন্তু সাজেশন দিবা। তোমাদের সাজেশনে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব, তোমাদের জন্য কাজ করার ট্রাই করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ মন ভালো রেখে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।